ঠিক আছে। তো আগের দিনকে যেটা করা হয়েছিল লাস্ট, সেটা হলো যে আচ্ছা নতুন কি কেউ আছো আজকে? নতুন কেউ আছে এখানে ক্লাসে? ইন্দ্রাণী হাজরা তো আগের দিনকে ছিলে? ইন্দ্রাণী হাজরা স্যার আমি আগের দিন জয়েন করেছি, তার আগে ছিলাম। ঠিক আছে, বাকিরা তো সবাই ছিলে প্রত্যেকে আগের দিনকে, মনে আছে? ঠিক আছে। তো যেটা আগের দিনকে চলছিল সেটা ছিল যে ইলেকট্রিক ফিল্ড বার করার যে সমস্ত প্রসেসগুলো ছিল, যে আমরা আগের দিনকে দেখেছিলাম একটা রিং আছে, তার জন্য কোনো একটা অ্যাক্সিয়াল পয়েন্ট আমাকে বলে দেবে, সেই অ্যাক্সিয়াল পয়েন্টে একটা চার্জ রিং, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেই জিনিসটা আগের দিনকে শিখেছিলাম। তো আমি একবার আমাদের উদ্দেশ্যটা আরেকবার বলে দিচ্ছি যে কি ব্যাপারটা আর কি আমরা করতে যাচ্ছি বারবার। প্রথম থেকে ফিল্ড সম্বন্ধে জানতে চাইছি। কারণ কেন ফিল্ড সম্বন্ধে জানতে চাইছি তার ব্যাপারটা আমি আগের দিনকে একটুখানি এক্সপ্লেন করেছিলাম, যে যদি 1 লাইট ইয়ার ডিস্টেন্সে দুটো চার্জকে আমি রেখে দিই এবং একটা চার্জকে ডিসপ্লেস করে, তাহলে এর জন্য যে ফোর্সের চেঞ্জটা হবে অন্য চার্জটার উপরে, সেই অন্য চার্জটা এই যে ফোর্সের চেঞ্জটা হলো বা নতুন যে ফোর্সটা এখন ও ফিল করবে, সেটাকে 1 বছর পরে গিয়ে ফিল করবে। এখন এই জিনিসটাকে বোঝার জন্য আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ব্যাপারগুলো জানছিলাম এবং ফিল্ড সম্বন্ধে পড়ছিলাম। যদি আমাদের কাছে একটা ফিল্ডের ক্লিয়ার কাট আইডিয়া চলে আসে, তাহলে আমি ফোর্সটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো। এখন এই ফিল্ডকে বোঝার জন্যই আমি দেখলাম যে ইমাজিনারি কিছু লাইন্সকে ড্র করা হয়, যেটাকে বলা হয় ফিল্ড লাইন্স। যে একটা প্লাস চার্জ সে ফিল্ড লাইন্সকে বাইরের দিকে ছাড়ছে এবং মাইনাস চার্জ সে অ্যাকসেপ্ট করছে। এখন এই ফিল্ড লাইন্সের ওপরে একটা কনসেপ্ট আছে। তো মেন যে কনসেপ্টটা বা উদ্দেশ্যটা সেটা হলো এটাই, যে আমি ফিল্ডটাকে আরও ডিটেলে জানতে চাইছি এবং ব্যাপারটাকে আমি ফিল করতে চাই যে ব্যাপারটা কী জিনিস। ঠিক আছে, সেই কারণেই ফিল্ড লাইন্সের ব্যাপারটা আর কি এসছে আমাদের ফ্রেমের মধ্যে। এখন এই ফিল্ড লাইন্সটাকে যখন আমি জানতে চাইবো, তখন একটা কথা বা একটা আইডিয়া চলেই আসে, সেটা হলো ফ্লাক্সের ব্যাপারটা। দেখো ফ্লাক্স ব্যাপারটা কি? ফ্লাক্স জিনিসটা হলো এই জিনিসটাই যে ধরো আজকে এখান দিয়ে আমি লাইট সোর্স একটা কিছু রেখে দিলাম, সামনের দিকে সেটা লাইটটাকে পাস করছে, মাঝখানে তুমি একটা অবস্ট্রাকেল রাখবে। তো যথারীতি যদি আমি এখানটা দেখাই, তাহলে ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবে তোমরা। ধরো তুমি এইখান থেকে লাইট এইদিকে আর কি, লাইট একটা সোর্স থেকে তুমি লাইটকে ছাড়ছো, তো এটা হলো সোর্সটা, ঠিক আছে, টর্চ লাইট সাপোজ। এইখান থেকে তুমি লাইটটাকে এইদিকে ছাড়ছো, তো যথারীতি লাইটটা এইভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং এই যে লাইট রেসগুলো বেরোবে, যদি মাঝখানে কোনো আমি অবস্ট্রাকেলকে রেখে দিই এখানটাতে, তাহলে সেই অবস্ট্রাকেলটা মাঝখানের এই পোর্শনটাকে গার্ড করবে। তো যথারীতি আমি বাইরে আলো পাবো, কিন্তু যদি এই স্ক্রিনটাকে আমি দেখি সামনে, এই স্ক্রিনের মাঝখানের একটা এরকম রিজিয়ান থাকবে যেটা পুরোপুরি ব্ল্যাঙ্ক, যেখানে আমরা শুধুমাত্র অন্ধকার পাবো, যেটাকে আমরা বলি ছায়া, তাই না? এই ছায়াটা সেখানটাতে ক্রিয়েট হয় মাঝখানের রিজিয়ানটাতে, আর তার চারিপাশে আমরা আলোটাকে পেতে পারবো। তো যখন এই জিনিসটা হচ্ছে, তার মানে হলো বেসিক্যালি এটাই যে এই যে অবস্ট্রাকেলটা সেটা লাইট রেগুলোকে ব্লক করছে, তাই না? এখানটাতে আমরা এই যে লাইট রে আছে এটাকে না ধরে এই ছায়াগুলোকে ভাববো, বুঝতে পারলে? ব্যাপারটা হলো এরকম দ্বারা, বাস্তবে তো এরকম হয় না যে ছায়াটা পাস করছে, কিন্তু তুমি মনে করো যে ছায়াটা পাস করছে, বুঝতে পারলে? এরকম দ্বারা তুমি ভাবো যে মাঝখানের এই যে সারফেসটা আছে, এটা থ্রু ছায়া যেটা বা ওই যে ব্ল্যাক স্পটটা যেটা মাঝখানে এখানটা তৈরি হচ্ছে, ছায়া যেটা তৈরি হয়, সেইটা পাস করছে। তুমি এটা ভেবে নাও, বাস্তবে তো এরকম হয় না, আমরা যে লাইটটাই পাস করে, বাস্তবে ছায়া কখনো পাস করে না। তো তুমি মনে করো যে ছায়াটা পাস করছে, তো এখানে ওই যে ছায়ার ডোলটা যেটা পাস করছে এই সারফেসটা থ্রু, সেইটাই হলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স, বুঝতে পারলে? অর্থাৎ হলো একটাই, যে ব্যাপারটা কথা বলার অর্থ হলো এই জিনিসটাই, যে আমি এটাকে দেখবো যে একটা কোনো চার্জকে যখন রেখে দিচ্ছি, সেই চার্জের থ্রু ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোচ্ছে। একটা কোনো পার্টিকুলার জায়গার মধ্যে দিয়ে কতটা বেশি পরিমাণের ফিল্ড লাইন্স বেরোচ্ছে, একটা এরিয়া থ্রু ওরকম ধরো যতগুলো ফিল্ড লাইন্স বেরোবে, আমি সেটাকে বলবো তার ফ্লাক্স। ফ্লাক্সের ব্যাপারটা বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? বুঝতে পারছো কি? হ্যাঁ কিনা বলো, হ্যাঁ কিনা বলো প্রত্যেকে। হ্যাঁ, এটাই হলো ফ্লাক্সের কনসেপ্টটা। তো ব্যাপারটাকে আমি একটুখানি এখানটাতে ড্র করে দেখাই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো এখানে যা ছিল সেটা হলো লাইটটাকে দিয়ে আমি বললাম। তো মনে করো যে একটা পজিটিভ চার্জ আছে, প্লাস চার্জ, যেটাকে তুমি এখানে রেখে দিয়েছো, এটা হলো একটা প্লাস চার্জ। এখানে তুমি প্লেস করলে সাপোজ প্লাস কিউ পরিমাণের চার্জ। তো আমরা জানি যে যখন একটা পয়েন্ট চার্জ হবে, তার চারিদিকে স্ফেরিক্যালি ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোয়, তাই না? তো চারিদিকে বেরোচ্ছে, মানে যদি এইটা একটা পয়েন্ট হয়, উপর দিকে, ডান দিকে, নিচের দিকে, সমস্ত দিকে আর কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স এমিট করছে সে। তো একটা স্ফেরিক্যালি সে চারিদিকে 3Dতে ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে এরকমভাবে এমিট করতে শুরু করছে। এখন যখন এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এমিট হচ্ছে, ভেবে দেখো যে আমি আরও কয়েকটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স এখানে ড্র করি, তাহলে আরও ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। এবার তুমি ভেবে দেখো,
এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো যত দূরে যাবে তত এদের মধ্যে সেপারেশনটা কী হবে, বাড়তে শুরু করছে, তাই না? যত দূরে যাবে তত সেপারেশন বাড়তে শুরু করবে এদের মধ্যে। তো যদি আমি এইটুকুনি সারফেসকে দেখি, এই ছোট্ট একটা সারফেসকে, এর মধ্যে দিয়ে এখন যতগুলো ফিল্ড লাইন্স পাস করবে, এই সারফেসটাকে যদি আমি একটু দূরে নিয়ে যাই, এই সেম সারফেসকে আমি এখানে নিয়ে চলে এলাম, তাহলে দেখো এখন কিন্তু নাম্বার অফ ফিল্ড লাইন্স সেটা কম পাস করছে, তাই না? এখানে আমার ছবি অনুযায়ী 3খানা ফিল্ড লাইন্স পাস করছিল এই সারফেসটাতে, আর এখানটাতে একটা মাত্র ফিল্ড লাইন পাস করছে যখন আমি সারফেসটাকে একটু দূরে নিয়ে চলে গেলাম। তার মানে হলো এটাই যে যেখানটাতে ইলেকট্রিক ফিল্ড লাইন্স একটা সারফেসের থ্রু বেশি পাস করছে, সেখানে ইলেকট্রিক ফিল্ডের যে ইন্টেন্সিটি সেটা বেশি হবে, আর যেখানে কম পাস করছে সেখানে ফিল্ডের ইন্টেন্সিটি কম হবে। তো তার মানে এই ফ্লাক্সের কনসেপ্টটাকে দিয়ে তুমি ইলেকট্রিক ফিল্ডটাকে আরেকটু রকম অন্যরকম ভিউ দিয়ে তুমি আর কি শিখতে পারবে, বুঝতে পারলে? আর কোনো জিনিসকে তুমি যত বেশি ভিউ দিয়ে ভাবতে পারবে তত সেই জিনিসটার কনসেপ্টটা, সেই জিনিসের আইডিয়াটা তোমার সামনে ক্লিয়ার হবে। আর এই কারণেই ফ্লাক্সের কনসেপ্টটারও ফ্রেমের মধ্যে এসেছে যে যখন ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোচ্ছে তো ইউনিট সারফেসের মধ্যে দিয়ে কতগুলো ফিল্ড লাইন্স বেরোচ্ছে। যদি বেশি ফিল্ড লাইন্স বেরোয় তার মানে আমি বলবো যে জায়গায় বেশি ফিল্ড লাইন্স বেরোচ্ছে সেখানটাতে ভাব যেখানে বেশি ফ্লাক্স সেখানে বেশি পরিমাণে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা, আর তার যেখানে কম ফিল্ড লাইন্স বেরোচ্ছে সেখানটাতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কম। অর্থাৎ এখানটাতে কোনো চার্জকে রাখলে তাকে বেশি পরিমাণের ফোর্স দেবে, এখানে কম পরিমাণের ফোর্স দেবে, বুঝতে পারলে? এই হলো ফ্লাক্সের কনসেপ্ট, যে ইউনিট সারফেস তার থ্রু কতগুলো ফিল্ড লাইন্স পাস করছে। আর ফিল্ড লাইন্স পাস করছে মানে সেই ফিল্ড লাইন্সটা যখন ওই পজিশনে কোনো একটা চার্জের উপরে অ্যাপ্লাই হবে সে ফোর্স ফিল করবে তার জন্য। বেশি ফিল্ড বেশি ফোর্স, কম ফিল্ড কম ফোর্স, বুঝতে পারলে? এই হলো সিচুয়েশনটা। তো এটাকে জানতে গেলে বা বুঝতে গেলে যে থিওরেমটা পড়তে হবে সেটা হলো গস থিওরেম, বুঝতে পারলে? তো গস থিওরেম ব্যাপারটাকে আবার দেখো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। আর এই পার্ট থেকে কিন্তু কোয়েশ্চেন অনেক আসে, বুঝতে পারলে? আর এই জিনিসটা এতটাই একটা ইন্টারেস্টিং টপিক। আজকে ধরো তোমাকে আমি বললাম যে একটা ধরো এটা একটা রড, চার্জ রড, যেটাকে ইউনিফর্মলি আমি চার্জ দিয়ে রেখেছি, এর জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করো, তুমি নর্মাল ইন্টিগ্রেশন করবে, দিয়ে বার করবে, এবং সেটা অনেকটা লেন্দি ক্যালকুলেশন, তোমার এক পাতা কমপ্লিট হয়ে যাবে পুরো ক্যালকুলেশনটা করতে গিয়ে। কিন্তু যদি এই ক্যালকুলেশনটাকে তুমি গস থিওরেমকে অ্যাপ্লাই করে করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরো ক্যালকুলেশনটা অনেক ইজিলি হয়ে যায়, খুবই সোজাভাবে সেই ক্যালকুলেশনটা হয়ে যায় এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, বুঝতে পারলে? তো যে কারণে গস থিওরেম ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশনটাকে প্রচুর সোজা করে দেয়। তো গস থিওরেম কি বলছে? বলছে যে যখন ইলেকট্রিক ফিল্ড পাস করে, যেমন ধরো এখানটা দেখানো হয়েছে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো পাস করছে এদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো পাস করছে, যদি আমি একটা কোনো সারফেসকে এর মাঝে রেখে দিই এবং এটাকে ক্যালকুলেট করি যে এর থ্রু কতগুলো ফিল্ড লাইন পাস করছে, তো সেটা কি আমরা বলবো কি না ফ্লাক্স থ্রু দিস সারফেস, বুঝতে পারলো? অর্থাৎ এটা তো ক্লিয়ার হয়ে গেল যে যদি এই সারফেসটা এখন ছোট হয়ে যায় সাইজে তাহলে ফ্লাক্সটাও কম হবে, তাই না? কারণ সারফেস ছোট হয়ে যাওয়ার মানে হলো যে এখন এতটা বড় সারফেসের মধ্যে দিয়ে যতগুলো ফিল্ড লাইন পাস করবে, অবভিয়াসলি সারফেসটা ছোট হলে তখন কম পরিমাণের ফিল্ড লাইন পাস করবে, তার মানে ফ্লাক্স কম হয়ে গেল, বুঝতে পারলে? এই হলো জিনিসটা। এবার এটাকে আরও ডিটেলে বুঝতে হবে, এটার ক্যালকুলেশনগুলোকে দেখতে হবে যে কী কী হয় এখান থেকে কীরকমভাবে। যদি তুমি এই সারফেসটাকে ওরিয়েন্টেশনকে চেঞ্জ করে দাও সেই ক্ষেত্রেও কিন্তু ফ্লাক্স চেঞ্জ হবে, তাই না? ধরো আজকে এই সারফেসটাকে তুমি এরকম একটা অ্যাঙ্গেলে রেখে দিয়েছো, তাই না? যদি এই ছবি অনুযায়ী দেখে এরকমভাবে আছে, তুমি এই সারফেসটাকে একটুখানি এই দিকে করে দাও, মানে এই যে ফিল্ড লাইন্স তার সাথে পারপেন্ডিকুলারলি সারফেসকে রাখো, সেই ক্ষেত্রে অবভিয়াসলি তুমি অন্য রকমের ফ্লাক্সের ভ্যালু পাবে। আরও চেঞ্জ করো, আরও অন্য রকমের পাবে। অর্থাৎ সারফেসের সাইজ, সারফেসের ওরিয়েন্টেশন চেঞ্জ হলে সেই সারফেসের থ্রু কতটা ফ্লাক্স হবে, ইলেকট্রিক ফ্লাক্স, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারলে? এই যে ফ্লাক্স, এই ফ্লাক্সের ফর্মুলা যেটা হয় সেটা হলো যে ই ডট এ, ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে ই ডট এ। ফ্লাক্স মানে হচ্ছে যে ফাই, এটাকে কিন্তু ফাইতে দেখানো হয়, ঠিক আছে? এর মানে হচ্ছে যে ই মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ডট এরিয়া ভেক্টর, ঠিক আছে? এখন এরিয়া ভেক্টরটা কি দেখো, এরিয়া ভেক্টর জানবে এর প্রপার্টি হলো যে যখন তুমি কোনো এরিয়াকে দেখাবে তখন সেটাকে অ্যাজ এ ভেক্টর তোমাকে যখন ট্রিট করাতে হবে সেই ক্ষেত্রে এরিয়া ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি সারফেস হয় বা পারপেন্ডিকুলার টু দি এরিয়া হয় অ্যান্ড আউটওয়ার্ড। মানে ধরো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো আমার এরিয়া ভেক্টর কীরকম হবে, এইদিকে পারপেন্ডিকুলার টু দি সারফেস অ্যান্ড আউটওয়ার্ড, কখনো কিন্তু ইনওয়ার্ড হবে না, বুঝতে পারলে? যদি তুমি আমার পিঠের দিকে করো তাহলে পিঠের সারফেস থেকে ওই দিকে যাবে, কারণ আউটওয়ার্ড, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এরিয়া ভেক্টরে কোন দিকে যাবে, পিছনের দিকে, তাই না? তো অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি সারফেস অ্যান্ড আউটওয়ার্ড, এটা হলো এরিয়া ভেক্টরের ডিরেকশন। তো যখন
ফ্লাক্স মানে যদি ই ডট এ হয়, এর মানে হচ্ছে এটাই যে ই ইন্টু এ কস থিটা, তাই না? এখন এই জিনিসটাকে বোঝো যে ই ইন্টু এ কস থিটা এটা আমাকে কি বলছে, দেখো ই ইন্টু এ কস থিটা এইটাকে আমি লিখতে পারি যে এ কস থিটা ইন্টু ই, তার মানেও ই এ কস থিটা। আবার আমি এটাও লিখতে পারি যে এ ইন্টু ই কস থিটা, তাও লিখতে পারি। দুটোর মানে কিন্তু আলটিমেটলি ই এ কস থিটাই আসবে, আর যার মানে হলো ফ্লাক্স থ্রু দ্য সারফেস, বুঝতে পারলে? তো এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটাকে তুমি দেখো এই যে সারফেসটা আছে, এই সারফেসটা থ্রু ইলেকট্রিক ফিল্ড পাস করছে, এবং এই সারফেসটার যে এরিয়া ভেক্টর হবে সেটা এই যে সারফেসটা তার সাথে পারপেন্ডিকুলার। তো যথারীতি এই যে এরিয়া ভেক্টরটা সেটা এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে, বাইরের দিকে। এই যে এরিয়া ভেক্টরটা এটা ইলেকট্রিক ফিল্ড তার সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। তো যদি এখন আমি এরিয়া ভেক্টরের কম্পোনেন্টগুলোকে বার করি তাহলে কি পাবো? তাহলে এটা পাবো যে এরিয়া ভেক্টরের যে ইলেকট্রিক ফিল্ড আছে মানে এই ডিরেকশনে কম্পোনেন্টটা কত আছে বলো তো? ইলেকট্রিক ফিল্ডের দিকে কত কম্পোনেন্ট পাবে? এ কস থিটা পাবে এইদিকে আসছে এ কস থিটা। আর এই যে এরিয়া ভেক্টরটা আছে, এই এরিয়া ভেক্টরটার মানে এই যে এ কস থিটা, এই এ কস থিটা আছে তার পারপেন্ডিকুলারলি কোনটাকে পাবে তুমি? এ কস থিটার পারপেন্ডিকুলার বলো? এ সাইন থিটা, এ সাইন থিটা। এখন এই যে ই এ কস থিটা মানে কি? ই এ কস থিটা মানে হলো দেখো ইলেকট্রিক ফিল্ড যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেই দিকে এরিয়া ভেক্টরের যে কম্পোনেন্টটাকে তুমি পাবে তাদের মাল্টিপ্লিকেশন, তাই না? এর মানে কোনটা আসছে? এ কস থিটা ইন্টু মানে ই এ কস থিটা। আমি একটা এইখান থেকে এইটাকে বলতে পারি যে যখন একটা কোনো অ্যাঙ্গেলে কোনো একটা প্লেন ইনক্লাইন থাকবে এবং তার থ্রু ইলেকট্রিক ফিল্ডগুলো পাস করছে, যদি এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে আমি বলবো যে এরিয়া ভেক্টরের সেই কম্পোনেন্ট যেটা ইলেকট্রিক ফিল্ডের অ্যালং আছে বা প্যারালাল টু ইলেকট্রিক ফিল্ড, সেই কম্পোনেন্টটা এবং ইলেকট্রিক ফিল্ড তার মাল্টিপ্লিকেশন, এটা সেই সারফেসের থ্রু ফ্লাক্সকে দিয়ে দেবে। একটা এটা বলতে পারো। আবার তুমি এই জিনিসটাকে বলতে পারো, দেখো এইদিকে যখন ইলেকট্রিক ফিল্ড আছে, তো এই ইলেকট্রিক ফিল্ডের এরিয়া ভেক্টর বরাবর কম্পোনেন্ট কত পাবে তুমি বলো তো? অ্যালং এরিয়া ভেক্টর কম্পোনেন্ট কত পাবে ই এর? বলো এইদিকে কম্পোনেন্ট কত আসবে? কত আসবে বলো? ই কস থিটা, তাই না? ই কস থিটা। আর পারপেন্ডিকুলারলি এইদিকে কত পাবে? ই সাইন থিটা। তো তার মানে আমি এটাও বলতে পারি যে যেই দিকে এরিয়া ভেক্টর সেই দিকে ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট আর এরিয়া তার মাল্টিপ্লিকেশন হলো মানে ই এ ইন্টু ই কস থিটা। এটাও আমাকে ফ্লাক্স দেবে, বুঝতে পারলে? বেসিক্যালি হলো এটাই যে তুমি এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড দুটোকে একটা লাইনে আনতে হবে, তোমাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। উদ্দেশ্য হলো এই জিনিসটা, বুঝতে পারলে? যখন তুমি এরিয়া ভেক্টরের কম্পোনেন্টকে অ্যালং ইলেকট্রিক ফিল্ড নিয়ে মাল্টিপ্লাই করলে তখন তুমি ওটাকেই করলে। এরিয়া আর ইলেকট্রিক ফিল্ড, এরিয়া ভেক্টর অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড তাদেরকে একই লাইনে আনলে দিয়ে মাল্টিপ্লাই করলে। সেকেন্ড কেসে তুমি তাই করছো, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়াকে একই লাইনে আনছো দিয়ে মাল্টিপ্লাই করছো। তো তোমাকে যে কোনো একটা কাজ করতে হবে, বুঝতে পারলে? ইদার ইলেকট্রিক ফিল্ডকে এরিয়া ভেক্টরে অ্যালং দেখো তার প্রজেকশনটা কত হচ্ছে, দিয়ে এরিয়া আর ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট তার মাল্টিপ্লাই করে দাও, অথবা এরিয়া ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং ইলেকট্রিক ফিল্ড দিয়ে তাদের মাল্টিপ্লাই করে দাও। যে কোনো একটা তুমি করতে পারো, ভ্যালু তুমি সেম পাবে। তো মনে রাখার মতো জিনিস এখানটাতে এটাই যে এই যে থিটাটাকে আমি নেব, এই থিটাটা কাদের মধ্যে অ্যাঙ্গেল? থিটাটা হলো এরিয়া ভেক্টর অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল, বুঝতে পারলে? এটা কিন্তু কখনোই এই সারফেস, এই যে সারফেসটা আছে এই সারফেস আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল নয়। এই অ্যাঙ্গেলটা সবসময় কার মধ্যে? না, এই অ্যাঙ্গেলটা অলওয়েজ এরিয়া ভেক্টর অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড তার মধ্যে, বুঝতে পারলে? এখানে পয়েন্ট হলো এটা তোমার, কারণ হয় কি কোয়েশ্চেন তোমাকে এরকমভাবে দেবে যে তোমাকে এই যে এরিয়াটা আছে তার সাথে বলবে যে এই ইলেকট্রিক ফিল্ড কত অ্যাঙ্গেল করে আছে। তো তোমাকে বার করতে হবে যে এরিয়া ভেক্টরের সাথে অ্যাঙ্গেলটা কত হবে, ব্যাপারটা বুঝতে পারছো? এইগুলো জিনিসটা এখন তুমি দেখতেই পাচ্ছ যে এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে তার সাথে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তো আমি বলতে পারি যে এই যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা এই টোটাল অ্যাঙ্গেলটা কত হচ্ছে এর সাথে? এই টোটাল যে অ্যাঙ্গেলটা হবে সেইখান থেকে আমি এই পুরোটা হবে 90 ডিগ্রি, সেইখান থেকে এই এরিয়ার যে অ্যাঙ্গেলটা আছে মানে এই যে প্লেনটা ইলেকট্রিক ফিল্ডের সাথে যে অ্যাঙ্গেলটা করে থাকবে সেটাকে মাইনাস করবো। তার মানে যদি এটা আমাকে থিটা বলে দেয়, সাপোজ আমাকে বললো যে এই প্লেনটা ইলেকট্রিক ফিল্ডের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড তার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? না 90 - 60 অর্থাৎ 30 ডিগ্রি, বুঝতে পারলে? এইভাবে জিনিসটা। তো আমাকে প্লেনের সাথে যখন অ্যাঙ্গেল বলবে যে এই প্লেনটা ইলেকট্রিক ফিল্ড তার সাথে কিছুটা অ্যাঙ্গেল করে আছে, আমি কি করব? 90 থেকে সেটাকে মাইনাস করব, তাহলে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল আমি পেয়ে যাব।
এবারে আমাকে ডট প্রোডাক্ট করতে হবে, সেখানে কস থিটার যে থিটা আছে সেইখানে এই এরিয়া ভেক্টর অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। সবাই বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে এখানে? আছে কি কোনো ডাউট? না স্যার। ঠিক আছে, তো এবারে এই জিনিসটাকে একবার লিখে নেবে তোমরা। হেডিং দিয়ে দাও যে ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স হেডিং দাও, দিয়ে লেখো যে নাম্বার অফ ফিল্ড লাইন্স, the number of field lines, the number of field lines বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স লেখো ভালো হয়, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স passing through an area, passing through an area is called as the electric flux, is called as the electric flux। ঠিক আছে, তো এখানে লিখে দেবে যে বাংলাতে, আচ্ছা, একটি নির্দিষ্ট তলের মধ্যে দিয়ে, একটি নির্দিষ্ট তলের মধ্যে দিয়ে যত পরিমাণ তড়িৎ বলরেখা, যত পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করে, যত পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকেই বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স। এই টার্মটাকে আর বাংলাতে করো না, এটাকে ইংলিশেই রাখো, কারণ কোয়েশ্চেন যখন করবে বিভিন্ন জায়গাতে এটা ফ্লাক্সই আসবে, এটাকে বলে ইলেকট্রিক ফ্লাক্স। বুঝতে পারলে? তো এখানটা লিখে নেবে যে ফ্লাক্স ইকুয়াল টু ফাই, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু, ফাই ইকুয়াল টু লিখবে এটা প্রথমে ই ভেক্টর ডট এরিয়া ভেক্টর, তারপরে ইকুয়াল টু দিয়ে এইটাকে লিখবে ই এ কস থিটা। ঠিক আছে, ফ্লাক্স ফাই ইকুয়াল টু ই ডট এ, তার মানে হচ্ছে যে ই এ কস থিটা। এটাকে আরও জানবো, লিখে ফেলো ঝটপট, লিখেছো? এখন ই এ কস থিটা এর মানে ইকুয়াল টু দি পাশে আবার লিখে নাও যে এর মানে এটা হতে পারে যে ইলেকট্রিক ফিল্ড ই ইন্টু এ কস থিটা, আবার ইকুয়াল টু দি এটাও হতে পারে যে এ ইন্টু ই কস থিটা, তাও হতে পারে, দুটোর মানে সেমই আসবে, ইদার ই ইন্টু এ কস থিটা বলো কিংবা এ ইন্টু ই কস থিটা বলো, ব্যাপারটা সেমই আসবে। হয়ে গেছে? এবারে যেটা করবে সেটা হলো এই জিনিসটা যে এই যে এরিয়াটা আছে, এই এরিয়ার প্রথমে একটা কম্পোনেন্টকে আমি নিয়ে নিচ্ছি অ্যালং ইলেকট্রিক ফিল্ড। এরিয়ার কম্পোনেন্ট এইদিকে কত আসবে না, এইদিকে হয়ে যাবে এ কস থিটা, আর এই যে এরিয়াটা আছে, এই যেটা আছে এর সাথে যে পারপেন্ডিকুলার লাইনটা পাবে এইদিকে কত পেয়ে যাবে তুমি, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এইদিকে আছে পারপেন্ডিকুলার লাইনটা, এই যে প্লেনটা তার সাথে প্যারালাল হবে এটা, প্যারালাল এরকম হবে, এইটা হবে এ সাইন থিটা, সাইন থিটা। তো এই ডায়াগ্রামটাকে আগে ড্র করে এই ডায়াগ্রামটাকে একবার ড্র করে নাও। বুঝতে পারলে? একবার ডায়াগ্রামটাকে ড্র করো পুরো, যে এই ডায়াগ্রামটাকে ড্র করো যে ইলেকট্রিক ফিল্ডের দিকে এ কস থিটা, আচ্ছা এদের মাথায় ভেক্টর সাইন দেবে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ঝটপট লেখো। ফ্লাক্স ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে কি জিনিস, কারণ ফ্লাক্সটা বোঝাটা খুব দরকার আছে, এখান থেকে অনেক কোয়েশ্চেন, অনেক ডেরিভেশন অনেক ইজিলি হয়ে যায়, মানে যেটা তোমার এক পাতা লাগবে সেটা হয়তো 3-4 লাইনে কমপ্লিট হয়ে যাবে, এতটাই আর কি এফেক্টিভ ব্যাপার এই ফ্লাক্সের কনসেপ্টটা। ঝটপট হাত চালো, লেখার কাজ স্পিডে করো, আর পাশে স্টার মার্ক করে লিখে নেবে যে এরিয়া ভেক্টর ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি সারফেস অ্যান্ড আউটওয়ার্ড, এরিয়া ভেক্টর ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি সারফেস অ্যান্ড আউটওয়ার্ড। হয়ে গেছে? ঝটপট লেখো, ঝটপট লেখো। ঠিক আছে, তো এবারে নেক্সট যে ডায়াগ্রামটা ড্র করবে সেখানটাতে আবার একটাই প্লেন সমস্ত সেম ড্র করে নাও, এরিয়া ভেক্টরকে দেখিয়ে নাও। এবার আমি ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টটাকে এইদিকে নেব। ঠিক আছে, এখন এরিয়া ভেক্টরের কম্পোনেন্ট কিনলাম, এবার ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টটাকে এইদিকে নেব।
তো তোমরা নতুন করে একবার নিচে ডায়াগ্রামটাকে ড্র করে নাও। এবারে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টটাকে নিচ্ছে এইদিকে আসবে ই cos থিটা, আর পারপেন্ডিকুলারলি এইদিকে আসবে ই sin থিটা। এটাকে ড্র করে নাও এবার ইলেকট্রিক ফিল্ড দিয়ে। হলো? স্যার ঠিক আছে। তো দেখো এবার জিনিসটা ভালো করে অবজার্ভ করো। দেখো যখন আমি ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টকে নিলাম বা এরিয়া ভেক্টরের কম্পোনেন্টকে নিলাম, তখন কেবলমাত্র সেই কম্পোনেন্টটাই কিন্তু ফ্রেমে আসে যেটা হলো কস কম্পোনেন্ট। সাইন কম্পোনেন্টটা কিন্তু ফ্রেমে আসছে না। আর তুমি দুটো ক্ষেত্রেই ছবিটাকে অবজার্ভ করলে বুঝতেই পারবে যে দুটো ক্ষেত্রেই সাইন কম্পোনেন্টটা কিন্তু অ্যালং দি প্লেন আসছে, তাই না? পারপেন্ডিকুলার টু দি প্লেন বা প্লেনের সাথে কোনো একটা অ্যাঙ্গেলে কিন্তু থাকছে না সামনের দিকে, তাই না? একদম প্লেন বরাবর থাকছে সবসময়। এরিয়া ভেক্টরের কস কম্পোনেন্ট এই অ্যালং দি প্লেন থাকছে, ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট সেটাও অ্যালং দি প্লেন থাকছে। কিন্তু এই যে প্লেন থেকে সামনের দিকে যেটা আসছে বা এই যে প্লেন থেকে বেরিয়ে আসছে, এরকম টাইপের সিচুয়েশন কিন্তু মানে সাইন কম্পোনেন্টগুলোর সাথে হচ্ছে না। সেটা হচ্ছে একমাত্র কস কম্পোনেন্টের ক্ষেত্রে। এখান থেকে একটা কনক্লুশন খুব ভালো রকম আছে, সেটা হলো যে যদি একটা সারফেস আমাকে দিয়ে দেয়, সেইটা থ্রু আমাকে ফ্লাক্স বার করতে বলে, তাহলে আমি ফ্লাক্স তখনই পাবো যখন ফিল্ড লাইন্সগুলো সেই সারফেসটাকে পেনিট্রেট করতে পারবে। মানে এই দিক দিয়ে ঢুকলো, এইখান থেকে বেরিয়ে যেতে পারলো। যদি এরকম সিচুয়েশন হয় যেটা এ কস থিটার জন্য হচ্ছে, অথবা এ সাইন থিটার জন্য, অথবা ই সাইন থিটার জন্য হচ্ছে, সেই ক্ষেত্রে দেখো এই যে প্লেনটা আছে, আমার হাতটা যদি প্লেন হয় তাহলে এই প্লেনের সাথে সমান্তরালভাবে এইভাবে সেটা বেরিয়ে যাচ্ছে, তাই না? এরা তো সারফেসকে পেনিট্রেট করতে পারছে না। যদি পেনিট্রেট না করে তাহলে কিন্তু সেটা বা সেই ফিল্ড লাইনের কোনো কম্পোনেন্ট বা এরিয়া ভেক্টরের কম্পোনেন্ট ফ্লাক্স দেবে না। বুঝতে পারলে? যে সমস্ত কম্পোনেন্টগুলো এরিয়ার সাথে বা তলটার সাথে সমান্তরাল থাকবে, সেই সমস্ত কম্পোনেন্টগুলোর জন্য আমি ফ্লাক্সে কোনো কন্ট্রিবিউশন পাবো না। একমাত্র তাদের জন্যই পাবো যে সমস্ত কম্পোনেন্টগুলো এই সারফেসটাকে পেনিট্রেট করছে, এরকম একটা সিচুয়েশনকে আমাকে দেখাতে পারবে। বুঝতে পারলে? তুমি ইমাজিন করো, আমি যখন বলেছিলাম যে ছায়াগুলো মনে করো যে পেনিট্রেট করছে সারফেসকে, যদি ছায়াটা পেনিট্রেট করে তবেই তো একটা অন্ধকার এইদিকে তলটাকে পেনিট্রেট করে সামনের দিকে বেরোতে পারবে, না হলে তো অন্ধকার বেরোতে পারবে না, তাই না? এখানে ওই রকমই ঘটনাটা আর কি। বাস্তবে তো আর ছায়া পেনিট্রেট করে না। এখানে ছায়ার জায়গায় তুমি মনে করো যে ছায়াটা পেনিট্রেট করছিল, যে কারণে সাপোজ যে সামনের দিকে অন্ধকার তুমি পাচ্ছিলে। এখানে ওরকম দ্বারা কেসটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড লাইন সেই সারফেসটাকে পেনিট্রেট করবে, তবেই না সামনে দিয়ে সেটা বেরোতে পারবে। যদি না পেনিট্রেট করে তাহলে ফ্লাক্সই দেবে না সেটা। বুঝতে পারছো? এই হলো ব্যাপারটা। তো যে কারণে আমি সবসময় সেই কম্পোনেন্টটাকেই নিচ্ছি যেটা এই সারফেসের থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। বুঝতে পারলে? ইদার আমি অ্যালং ইলেকট্রিক ফিল্ড নেব অথবা অ্যালং এরিয়া নেব, কারণ দুটোতেই আমি এই সারফেস থেকে বেরিয়ে আসার সিচুয়েশনটাকে পাচ্ছি। যদি আমি অ্যালং দি সারফেস নিই কম্পোনেন্টগুলোকে, সেই ক্ষেত্রে কিন্তু সারফেস তার সাথে সমান্তরাল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কোনো রেজাল্ট আমি পাবো না। বুঝতে পারলে? এই হলো ব্যাপারটা। এখন যদি কোনো একটা ফিল্ড লাইন সেটা এই যে সারফেসটা আছে এর সাথে সমান্তরাল যায়, যেমন ই সাইন থিটা কম্পোনেন্ট, এর জন্য কোনো ফ্লাক্স পাচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে কিভাবে? এই যে সারফেস তার সাথে সমান্তরালভাবে। তো এদেরকে বলা হয় গ্রেজিং ফিল্ড লাইন্স। বুঝতে পারলে? গ্রেজিং, GRAZING, গ্রেজিং ফিল্ড লাইন্স, যেগুলো কখনো ফ্লাক্স দেয় না। ফ্লাক্স সেইগুলোই দেবে যেটা সারফেসকে পেনিট্রেট করবে। সেটা হতে পারে যে কোনো থিটা অ্যাঙ্গেলে পেনিট্রেট করলো অথবা পারপেন্ডিকুলারলি পেনিট্রেট করলো, কিন্তু পেনিট্রেট তাকে করতে হবে। যদি সারফেসকে পেনিট্রেট করে বাইরে না বেরিয়ে আসতে সেটা পারে, তাহলে সেই ফিল্ড লাইন্স কোনো ফ্লাক্স দেবে। যদি সমান্তরালি সেটা বেরিয়ে চলে যায় সারফেসের থ্রু, ফ্লাক্স 0 পাবো তার জন্য। বুঝতে পারলে? ক্লিয়ার সবার কাছে এই কনসেপ্টটা যেটা বললাম? এটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস। যদি এটা বুঝে গিয়ে থাকতে পারো না, তাহলে ফ্লাক্সের মেন কি পয়েন্টটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ সবার কাছে ফ্লাক্সটা এটাই হয় যে তুমি ফর্মুলা মুখস্থ করলে, এই কম্পোনেন্ট বার করা সমস্ত কিছু শিখে গেলে, কিন্তু বেসিকটাই তোমার কাছে ক্লিয়ার হবে না যে যতক্ষণ না পেনিট্রেট করবে ততক্ষণ অবধি কিন্তু আমি ফ্লাক্স পাবো না, যেরকমই ফিল্ড লাইন্স আমাকে দিই।
তো যদি আমাকে কোনো থিটা অ্যাঙ্গেলে ফিল্ড লাইন্সকে দেয়, আমাকে তাকে দুটো পার্টে ভাগ করতে হবে এবং সেই পার্টটাকে নিতে হবে যেটা ওই সারফেসটাকে পেনিট্রেট করছে, বুঝতে পারলে? এবং কোন দিকে নিতে হবে না, অ্যালং দ্য এরিয়া ভেক্টর, বুঝতে পারলে? যদি আমাকে এরিয়াটাকে ঘুরিয়ে রাখে, যেরকম এখানটা থিটা অ্যাঙ্গেলে টিল্ট করেছে, তাই না? এখন থিটাটা কার সাথে থিটা বলছি না, এরিয়া ভেক্টরের সাথে থিটা অ্যাঙ্গেল করছি ইলেকট্রিক ফিল্ডে। যদি সেই কন্ডিশনটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে এরিয়ার সেই কম্পোনেন্টটাকেও নিতে পারি আমি, যেটা অ্যালং ইলেকট্রিক ফিল্ড হবে, তাই না? সেই ক্ষেত্রে আমি সেটাও করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে মোট কথা ইদার ইলেকট্রিক ফিল্ডের সেই কম্পোনেন্ট যেটা অ্যালং এরিয়া ভেক্টর, অথবা এরিয়া ভেক্টরের সেই কম্পোনেন্ট অ্যালং ইলেকট্রিক ফিল্ড আসছে এবং পেনিট্রেট করছে। যদি আমি এইটা করতে পারি তবেই ফ্লাক্স পাবো, না হলে ফ্লাক্স পাবো না। ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো তার মানে তুমি একটা জিনিস আমাকে আনসার দিয়ে দাও এবারে, সেটা হলো যে মনে করো আমি এখানে কয়েকটা সারফেসকে আঁকছি, ঠিক আছে? তোমাকে বলতে হবে কোনটার জন্য তুমি ফ্লাক্স পাবে, কোনটার জন্য তুমি ফ্লাক্স পাবে না, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে এই সারফেসটা, এই একটা সারফেস। ধরো আমি একটা কিউব দিলাম, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিলাম, একটা কিউব দিচ্ছি এবং কিউবের বিভিন্ন পার্টের জন্য আমি ইলেকট্রিক ফিল্ড জিজ্ঞেস করবো যে কোনখানে তুমি ফ্লাক্স পাবে, কোনখানে পাবে না, ঠিক আছে? তো প্রথমে একটা আমি কিউবকে এখানটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাতে এঁকে দিয়ে এখানটা কিউব নেই, ঠিক আছে? দেখো এই হলো একটা কিউব। এবারে এই যে কিউবটা আছে, এই কিউবটাকে আমি 3 ডাইমেনশনে প্লেস করেছি, ঠিক আছে? অরিজিন দিয়ে সাপোজ প্লেস করা আছে, তার যে এই অ্যাক্সিসটা, এটা হলো এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা হলো এক্স, এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এই যে অ্যাক্সিসটা সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। ভালো করে বুঝবে, কারণ এর উপরে পরের দিনকে আমরা কোয়েশ্চেন সলভ করবো। এই কিউবের স্ট্রাকচার দিয়ে বলা থাকবে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকবে এবং তোমাকে বলতে হবে কোনটা থ্রু কত ফ্লাক্স পাবে। এবার আমি যে ফেসগুলোকে যদি আমি দেখি, তাহলে এই একটা ফেস, ঠিক আছে? এই একটা ফেস, এটাকে আমি বলছি এ ফেস। নেক্সট সামনের দিকে এই যে ফেসটা আছে, এটাকে আমি বলছি বি ফেস। এই দিকের যে ফেসটা আছে, ওই দিকে মুখ করা যে ফেসটা, সেটাকে আমি বলছি সি ফেস। পিছনের দিকের যে ফেসটা আছে, একদম এই যে সামনের ফ্রন্ট ফেস, এর ঠিক পিছনের দিকে, এটাকে আমি বলছি ডি ফেস। আর এই যে টপ ফেসটা, একদম উপরের ফেসটা, এটাকে আমি বলছি ই ফেস, ঠিক আছে? তো এখানটাতে এতগুলো ফেস হলো। আচ্ছা, আর নিচের ফেসটাকে তুমি বলে দাও, সাপোজ এই নিচের ফেসটা হচ্ছে এফ ফেস, ঠিক আছে? তো এই হলো কিউবটা, যার ক্ষেত্রে 6খানা তুমি ফেস দেখতে পাচ্ছ। এখন তোমাকে আমি বললাম যে ইলেকট্রিক ফিল্ড আমি পাস করাচ্ছি। যখন আমি ইলেকট্রিক ফিল্ডকে পাস করাবো তখন কি হবে দেখো, এই যে ইলেকট্রিক ফিল্ডটাকে আমি পাস করাচ্ছি, সেটাকে আমি এরকমভাবে পাস করছি যে সেটা অ্যালং ওয়াই অ্যাক্সিস যাচ্ছে, বুঝতে পারলে? মানে ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে যাচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের অ্যালং ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে। তো যদি এই ইলেকট্রিক ফিল্ডটা ওয়াই অ্যাক্সিসের অ্যালং যায় এরকমভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো, তাহলে তুমি আমাকে বলো যে কোন কোন ফেসগুলোর জন্য তুমি ইলেকট্রিক ফ্লাক্স পাবে। যদি ইলেকট্রিক ফিল্ডটা ওয়াই অ্যাক্সিসের অ্যালং যায়, তাহলে কোন কোন ফেসের থ্রু তুমি ইলেকট্রিক ফ্লাক্স পাবে, বলো দেখিনি? যদি ওয়াই অ্যাক্সিসের অ্যালং ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করে, বলো কে বলতে পারে দেখি? কার কার জন্য পাবে? কে কে বলছো যে এর জন্য পাবো, বলো? এর জন্য পাবে। বাকিরা কি কিছু বলছো না নাকি? ইদার তুমি কিছু বলবে, আর না হলে কিন্তু চুপ থাকবে না। বললে তুমি ভুল বলতে পারো, চুপ থাকলে কিন্তু নিজে শিখতে পারবে না। এর থ্রু পাবো কি পাবো না? একজন বলেছে, বাকিরা? হ্যাঁ স্যার। এর থ্রু পাবো। কেন? কারণ এটাকে কিন্তু পেনিট্রেট করছে। এবার একে পেনিট্রেট করলো মানে এই কিউবটার ভেতরেও ঢুকে গেছে ফিল্ড লাইন্সগুলো। এবার তো বেরোবে এই দিক দিয়ে। হ্যাঁ, এই যে এর অপোজিটের তল, সেটা কোনটা? এই ফেসটা। আর এটা কোন ফেসটা? সি ফেস, তাই না? এই যে সি ফেস, তাই না? তার মানে সি, এটার নাম হলো সি। এ তার ঠিক উল্টো দিকে এই যে ফেসটা আর কি আছে, সেটা হলো সি ফেস।
তাহলে এই যে সি ফেসটা আছে, এই সি ফেসের থ্রু এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বেরোচ্ছে, তার মানে এখানেও সে পেনিট্রেট করছে, অর্থাৎ সি এর জন্য আমি ইলেকট্রিক ফ্লাক্স পাবো। বুঝতে পারলে? এ এর জন্য পাবো, সি এর জন্য পাবো। এবার দেখো বাকিগুলোর জন্য কি হবে। বাকিগুলোর জন্য বলতে প্রথমে দেখো একদম টপ যে সারফেসটা আছে, যেটাকে আমি বলছিলাম ডি সারফেস, ওটার জন্য কি পাবো? না না, ওটা ওটা ম্যাথামেটিক্যালটা আমি আসছি পরে। তুমি যেটা আমি বলছি যে পেনিট্রেট করলে পাবো, না হলে পাবো না, আগে এই কনসেপ্টটাকে বলো। ম্যাথামেটিক্যাল তো প্রুভ হয়েই যাবে, এটাকে তুমি বলো এইটা থ্রু যে ওপরের যে সারফেসটা ডি সারফেসটা, ওর জন্য কি পাবো ইলেকট্রিক ফ্লাক্স? কেন পাবো না? ওই কি বলে ওই ওই ফ্লাক্স ফিল্ড লাইন্সগুলোকে যেগুলো সমান্তরালি বেরিয়ে যায়, কি বলে? এক্ষুনি বলেছি, গ্রেজিং ফিল্ড লাইন্স। বাকিটা বুঝতে পারছো নাকি পারছো না? হ্যাঁ স্যার। আর ওই আরেকজন যে আছো ইন্দ্রজিৎ, বুঝতে পারছো? রেসপন্স করবে তবে শিখতে পারবে। টার্গেট রাখো যে ক্লাসের মধ্যেই সব বোঝা শেখা সব করে যাবো, বাড়িতে গিয়ে রিভাইজ করবো। বাড়ি থেকে কোনো বুঝতে আসবে না, তুমি বুঝতে এসছো ক্লাসের মধ্যে, ঠিক আছে? সমস্ত কিছু বোঝাশোনা সব কিছু কিন্তু এখানেই করে যেতে হবে ক্লাসে, আর হয়েও যাবে যদি তুমি পার্টিসিপেট করো ক্লাসের মধ্যে। তুমি ভেবে দেখো ওপরের যে সারফেসটা আছে এটার সাথে ফিল্ড লাইন্সগুলো কিভাবে যাচ্ছে? সমান্তরালভাবে, তাই না? একে তো পেনিট্রেট করছে না। ওপরের সারফেস এইটা, ইলেকট্রিক ফিল্ড এরকমভাবে যাচ্ছে, তাহলে ওপরের সারফেসটাকে কি পেনিট্রেট করছে না? সমান্তরালি বেরিয়ে যাচ্ছে এরকমভাবে, তাই না? তার মানে এটার জন্য কোনো ফ্লাক্স পাবো না। আমি তো জানি যে যদি পেনিট্রেট না করে তাহলে ফ্লাক্স হবে না, তাই না? তাহলে ওর জন্য পাবো না। এটার জন্য পাচ্ছি না মানে তার ঠিক অপোজিটের যে ফেসটা, মানে একদম নিচের যে ফেসটা, যেটাকে আমি বলছিলাম যে এফ ফেস, তার জন্য কোনো রকম ইলেকট্রিক ফ্লাক্স পাবো কি পাবো না? পাবো না। এবার বলো তাহলে এই দুটো ফেস হয়ে গেল, ওপর নিচের হয়ে গেল, এখন সামনের আর পেছনের ফেসটা বাকি আছে, তাই না? সামনের ফেসটাকে আমি বলছি বি ফেস, এর জন্য কি পাবে? বি এর জন্য পাবে না। কেন? গ্রেজিং ফিল্ড লাইন সমান্তরালে বেরিয়ে যাচ্ছে, তাই না? কার সাথে সমান্তরাল? কার সাথে সমান্তরাল? এরিয়া ভেক্টরের সাথে সমান্তরাল নাকি তলটার সাথে সমান্তরাল? কার সাথে সমান্তরাল বেরোচ্ছে? তলের সাথে সমান্তরাল, তাই না? আর এরিয়া ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করছে ওটা? 90 ডিগ্রি। এরিয়া ভেক্টরটা তো এই দিকে, সামনের দিকে। যদি আমি সামনের ফেসটাকে ধরি তাহলে এরিয়া ভেক্টর কি হবে? পারপেন্ডিকুলার অ্যান্ড আউটওয়ার্ড, তার মানে এরকমভাবে এরিয়া ভেক্টর। তুমি দেখো ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো যাচ্ছে এইদিকে, এইদিকে এরিয়া ভেক্টর, তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে 90 ডিগ্রি, তাই তো? এবার ম্যাথামেটিক্সে চলে আসছে, যেটা এতক্ষণ ওই তুমি বলছিলে, কি নাম জানো, ইন্দ্রাণী বলছিলে। দেখো ফ্লাক্স মানে আমরা কি পড়েছিলাম বলো তো? ফ্লাক্সের ফর্মুলাটা কি পড়লাম বলো বলো? ই ডট এ মানে ই এ কস থিটা। এবার দেখো ম্যাথামেটিক্যালি প্রুভ করো। ই এ কস কত হবে? 90 ডিগ্রি। কস 90 মানে কত? 0। তাহলে ফ্লাক্স কত হয়ে যাবে? 0। বুঝতে পারলে? আমি এই জন্যই বলছি যতক্ষণ না পেনিট্রেশন হবে ততক্ষণ ফ্লাক্স আসবে না। পেনিট্রেশন হলে তবেই ফ্লাক্স আসবে, না হলে কিন্তু ফ্লাক্স আসবে। কেন আসবে না ম্যাথামেটিক্যালি বুঝতে পারছো? যে গ্রেজিং হলে কেন ফ্লাক্স দেয় না, তার কারণ এরিয়া ভেক্টরের সাথে ইলেকট্রিক ফিল্ডের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি এরিয়া ভেক্টরের সাথে ইলেকট্রিক ফিল্ডের হয়, সেই ক্ষেত্রে ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে। আর এটাই হলো কারণ যে তুমি কোনো রকম ফ্লাক্স পাবে না তার জন্য। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ। এবার এখানটাতে একবার এই টপ যে সারফেসটা আছে এর জন্য এরিয়া ভেক্টর অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের লাইনটাকে দেখে নাও, তাহলে ইমাজিনেশনটারও ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি উপরের সারফেসটাকে বলি, এর জন্য এরিয়া ভেক্টর পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, তাহলে এইটা হবে এরিয়া ভেক্টরটা। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এই দিকে, এই দিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, তাই না? এটা হলো উপরের সারফেসটার জন্য। তুমি চাইলে এই যে সারফেসটা আছে এই সারফেসটার জন্য তুমি দেখতে পারো যে এর জন্য কি হবে। আচ্ছা এটাকে আমি পরে আসছি, এর জন্য তো আমি ফ্লাক্স পাচ্ছি, ওটাকে পরে দেখছি। আগে আমি দেখে নিই যার জন্য পাচ্ছি না, যে সমস্ত ফেসগুলোর জন্য আমি কোনো রকমভাবে ফ্লাক্স পাচ্ছিলাম না। যেমন এই যে ফ্রন্ট যে ফেসটা আছে, এই ফ্রন্ট ফেসটা, এর জন্য এরিয়া ভেক্টর কোন দিকে হবে? সামনের দিকে। 3D ডায়াগ্রাম তো একটুখানি এরকমভাবে আঁকতে হবে। তো সামনের দিকে পারপেন্ডিকুলার টু দি সারফেস, তাই না? এর সাথে অ্যাঙ্গেলটা কত হবে না? 90 ডিগ্রি, তাই না? এই সারফেসের সাথে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। কি এটা? এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর এই দিকে, রাইট? আচ্ছা ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে? এই দিকে ইলেকট্রিক ফিল্ড, এই দিকে আসছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, তাই না? এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এখানটাতেও আমি কি পেয়ে যাবো না? ই ডট এ, তার ভ্যালু হবে কত না? দ্যাট ইজ 0। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? তো আমরা এখানটাতে যে
ফ্লাক্স থ্রু, এটাকে এরকমভাবে লিখে নাও যে ফ্লাক্স থ্রু ডি আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে ফ্লাক্স থ্রু কোনটা আসছে নিচেরটার জন্য, দ্যাট ইজ এফ, ফ্লাক্স থ্রু এফ, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু ফ্লাক্স থ্রু এই যে সারফেসটা ফ্রন্ট ফেসটা ফ্লাক্স থ্রু বি, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু ব্যাক সারফেসটা যেটা আছে সেটা হলো যে ফ্লাক্স থ্রু ব্যাক সারফেসটার নাম হচ্ছে ডি, তাই না? সরি, টপ সারফেসটা হচ্ছে ই, তাহলে ব্যাক সারফেসটা লিখে দিচ্ছি এখানটা, তাহলে টপটাকে লিখে নাও যে ফ্লাক্স থ্রু ই, ফ্লাক্স থ্রু ই, বুঝতে পারলে? তো 1 2 3 4 চারটে ফেসের জন্য বা চারটে তলের জন্য আমি কোনো রকমভাবে ফ্লাক্স পাচ্ছি না, তার মানে বাকি দুখানা পড়ে আছে, একমাত্র ওদের জন্য আমি ফ্লাক্সটা পাচ্ছি, বুঝতে পারলে? কেন পাচ্ছি না? যে অ্যাজ এরিয়া ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু ইলেকট্রিক ফিল্ড, এই কারণে আমি এর জন্য কোনো রকমভাবে পাচ্ছি না। আর যে কারণে আমি বলতে পারি যে এই সমস্ত যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এদেরকে আমি বলতে পারি যে গ্রেজিং ইলেকট্রিক ফিল্ড লাইন্স, গ্রেজিং ফিল্ড লাইন্স। লিখে নাও ঝটপট। পেনিট্রেশন হলে পাবো, না হলে পাবো না, ব্যাস, সিম্পল কনসেপ্ট। এটাকে মাথায় রাখতে পারলে তুমি দেখেই বলতে পারবে কোনো একটা ইকুয়েশনকে বা কোনো একটা ডায়াগ্রামকে দেখে যে কার জন্য ফ্লাক্স আসবে, কার জন্য আসবে না। যার জন্য আসবে না তুমি দেখে বুঝে গেলে বেকার বেকার ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে টাইম নষ্ট করে কেন তুমি সেখানে টাইমটাকে ইনভেস্ট করবে? তোমার তো কোয়েশ্চেনের টাইম কম হয়ে যাবে না সেখানটাতে। তো একটা নোট করে এরকম ধারা করে এই কোয়েশ্চেনটাকে লিখে নাও সাইডে, যে ওদের জন্য এই সমস্ত সারফেসগুলোর জন্য আমি ফ্লাক্স 0 পাবো, বাকিগুলোর জন্য ফ্লাক্স পাবো। ঝটপট লেখে, এবার আরও ডিটেলে দেখবো ফ্লাক্সটাকে। একটা অ্যানিমেশন দেখলে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে আমি যেটা বলছিলাম যে সারফেসের যদি এরিয়া চেঞ্জ করি, বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে নাম্বার অফ ফিল্ড লাইন্স তার থ্রু যে পাস করবে সেটা চেঞ্জ হয়ে যাবে। সেটাকে একটা অ্যানিমেশন দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঝটপট লিখে নাও। তারপর কার্টুন দেখবো, সিনচ্যান কার্টুন, ঝটপট লেখো। ঝটপট করো, ফ্লাক্সের প্রপার্টি এখনো দেখা হয়নি। গসেস লটাতে হয়ে গেছে? ঠিক আছে, সবার কমপ্লিট তো? চলো চলো এবার অ্যানিমেশনটা দেখো, তাহলে এরিয়ার ব্যাপারটাকে বুঝতে পারবে যে এরিয়াটাতে কি হচ্ছিল, যে এরিয়া চেঞ্জ করলে কি কি এফেক্ট হবে। দেখো এইখানে এই এরিয়াটা আছে, ঠিক আছে, আর এর থ্রু এইভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো পাস হচ্ছে। তো আমি দেখতে পাবো যে যখন এরিয়াটা ছোট হয়ে যাবে তখন সেইটা থ্রু নাম্বার অফ ফিল্ড লাইন্স পাস করছে যেগুলো, সেগুলো তার নাম্বার কমে যাবে। বেড়ে গেলে অনেকটাই ফিল্ড লাইন্স তার মধ্যে দিয়ে পাস করতে পারবে, তাই না? সেটাকেই দেখার, তো দেখলে বুঝতে পারবে। দেখো দেখো সারফেসটা ছোট হচ্ছে এখন, যত ছোট হচ্ছে তুমি লক্ষ্য করে দেখো যে যখন সারফেসটা ছোট হচ্ছিল, দেখো সারফেসটা ছোট হচ্ছে, ঠিক আছে, যখন ছোট হচ্ছে তখন তুমি ভেবে দেখো এখানটাতে যে যেই ছোট হলো তখন কিন্তু তার মধ্যে যে নাম্বার অফ ফিল্ড লাইন্স যেগুলো পাস করছিল তার কিন্তু সংখ্যা অনেক কমে গেল, তাই না? তার মানে ফ্লাক্স কমে গেল। এখন আবার বড় হচ্ছে, যখন সারফেসটা সাইজে বড় হবে তখন তার থ্রু নাম্বার অফ ফিল্ড লাইন্স আরও বেশি পাস করবে, সেটাকে দেখো, সেটাই হবে এখানটাতে যেটা আমি বলছিলাম। দেখো এখন অনেক বেশি ফ্লাক্স পাস করছে, আবার ছোট হয়ে যাচ্ছে, তার মানে আবার ফ্লাক্স কমে যাচ্ছে, আবার বাড়ছে, তার মানে ফ্লাক্স বেড়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে? এই হলো সিস্টেমটা। তুমি দেখো ফ্লাক্স এখানে যে পাচ্ছ, কেন পাচ্ছ? কারণ দেখো ফিল্ড লাইন্স কিন্তু পেনিট্রেট করছে, তাই না? যখন পেনিট্রেট করছে তখন আমি বলছি যে ফ্লাক্সটা বাড়ছে, বুঝতে পারলে? এই হলো ঘটনা। এবারে যত তুমি দূরে আসছো, দেখো তুমি যত দূরে আসবে তত আমি কি বলেছিলাম, ফিল্ড লাইন্সের মধ্যে সেপারেশন বাড়বে না কমবে? তুমি যত দূরে আসবে চার্জ থেকে বাড়বে। যদি বেড়ে যায় তার মানে সেম সারফেসের মধ্যে দিয়ে এখন ফিল্ড লাইন্স বেশি পাস করবে নাকি কম পাস করবে? কম পাস করবে, তাই না? এবারে সেটাই হচ্ছে, দেখো যে সেপারেশনটা এখন ফিল্ড লাইন্সগুলোর মধ্যে বেড়ে যাচ্ছে।
যখন বেড়ে যাবে তখন কিন্তু নাম্বার অফ ফিল্ড লাইন্স এই সারফেসের থ্রু যে পাস করছে তার কিন্তু সংখ্যা কম হয়ে যাবে। দেখো সেটাই হবে এখন, যখন এটা সেপারেশনটা বেড়ে যাচ্ছে। দেখো এটা তো সারফেসটা যখন বাড়া কম হচ্ছে সেই সময় কেসটা, এবার দেখো সেপারেশন বেড়ে গেল ফিল্ড লাইন্সের মধ্যে, দেখতে পাচ্ছ? যখন সেপারেশনটা এখন কমছে, এখন দেখো ফ্লাক্স বাড়ছে, আবার বেড়ে গেল, এখন কিন্তু ফ্লাক্স কমে গেল। কেন বাড়লো, কেন কমলো, আর এখানে বাড়ছে কেন? তার কারণ ফিল্ড লাইন্সগুলো আরও বেশি পরিমাণে এখন পেনিট্রেট করছে, যখন কাছাকাছি চলে আসছে দেখো বেশি পেনিট্রেট করছে, তাই না? এবারে তুমি সারফেসটাকে ঘুরিয়ে দিচ্ছ, ঠিক আছে? যখন এই সারফেসটাকে তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাচ্ছ তখনও কিন্তু দেখো ফ্লাক্সগুলো চেঞ্জ করছে, তাই না? যখন সারফেসটা এরকম অ্যাঙ্গেলে আছে, ভেবে দেখো সারফেসটা এরকমভাবে নিচে দিয়ে ঘুরে গেছে, তুমি ভেবে দেখো এখন কি সেই সেম পরিমাণেরই ফিল্ড লাইন্স পাস করছে এটা থ্রু, যেটা আগে পাস করছিল যখন সারফেসটা একটুখানি উপরের দিকে ছিল? করছে কি? কম করছে না বেশি করছে? কম করছে। তার মানে ফ্লাক্স কমে যাচ্ছে, যেটা আমি বলছিলাম তখন থেকে, যে যখনই তুমি কোনো একটা অ্যাঙ্গেলে চেঞ্জ করবে তখন ফ্লাক্সের ভ্যালু চেঞ্জ হবে। কেন? কারণ ওই অবস্থায় এই সারফেসের থ্রু যে ফিল্ড লাইন্সগুলো পাস করছিল তাদেরও তো নাম্বার চেঞ্জ হচ্ছে, আর ফ্লাক্স ডিপেন্ডই করছে কতগুলো ফিল্ড লাইন্স একটা সারফেসকে পেনিট্রেট করছে, তার উপরই ফ্লাক্স ডিপেন্ড করছে, তাই না? তো যেহেতু এটা চেঞ্জ হচ্ছে নাম্বার অফ ফিল্ড লাইন্স পেনিট্রেটিংয়ের ভ্যালু, তাহলে ফ্লাক্সও চেঞ্জ হয়ে যাবে। আর সেটাই এখানটা দেখানো হচ্ছে, সেই জিনিসটা এখানটাতে ঘটছে। দেখো তুমি যত অ্যাঙ্গেলে চেঞ্জ করছো সেই অনুযায়ী কিন্তু কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো কমছে, যখন তুমি অ্যাঙ্গেলটাকে যেরকম রাখবে তার উপরে ডিপেন্ড করছে। বুঝতে পারলে? এ হলো ঘটনা। তো এটাই হলো ইলেকট্রিক ফ্লাক্সের ইমাজিনেশনটা। বুঝতে পারলে? সবার কাছে ক্লিয়ার এই জিনিসটা? ঠিক আছে, তাহলে দেখো ফ্লাক্সের জন্য আমরা কি কি দেখতে পেলাম এটাতে? ফ্লাক্সের জন্য আমরা দেখতে পেলাম এই জিনিস কটায়, যে যখন এরকম ধরা হবে যে আমি যে সারফেসগুলো আছে, ঠিক আছে, যদি আমি সেই সারফেসটাকে সাইজে কমিয়ে দিই তাহলে নাম্বার অফ ফিল্ড লাইন্স কম পাস করবে এবং ফ্লাক্স কমে যাবে। যদি সেই সারফেসটাকে সাইজে আমি বাড়িয়ে দিই তাহলে নাম্বার অফ ফিল্ড লাইন্স বেশি পাস করবে, ফ্লাক্স বেড়ে যাবে। আবার এটাও হবে যে যত আমি ফিল্ড লাইনগুলোকে সেপারেট করব, মানে যত আমি দূরে যাব তত ফিল্ড লাইন্স দূরে দূরে সরে যাবে, মানে ফিল্ড লাইন্সের মধ্যে সেপারেশন বেড়ে যাবে। সেপারেশন বেড়ে গেলে এটা হবে যে এখন ওই সারফেসের থ্রু কম পরিমাণের ফিল্ড লাইন্স পাস করবে, ফ্লাক্স কমে যাবে। সেপারেশন কমে গেলে এটা হবে যে সেই ফিল্ড লাইন্সগুলো এখন আরও কাছাকাছি চলে এলো, তাহলে সারফেসের থ্রু আরও বেশি পরিমাণের ফিল্ড লাইন্স পাস করতে পারবে, ফ্লাক্স বেড়ে যাবে। আবার এটাও হতে পারে যে যখন আমি সারফেসটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাবো, ওপর দিকে বা নিচের দিকে পারপেন্ডিকুলার করে রাখবো, হরাইজন্টাল মানে প্যারালাল করে রাখবো, তো সেই অ্যাকর্ডিং এই সারফেসের থ্রু যে ফিল্ড লাইন্স পাস করবে, পেনিট্রেট করবে, তার নাম্বারটাও চেঞ্জ হয়, মানে ফ্লাক্স সেই ক্ষেত্রেও চেঞ্জ হবে। ক্লিয়ার সবার কাছে আইডিয়াটা, ফ্লাক্সের ব্যাপারটা ক্লিয়ার তো নাকি? ঠিক আছে, এই হলো ফ্লাক্স। বুঝতে পারলে? এবার এই জিনিসটাকে না বুঝতে পারলে তুমি কিন্তু শুধুমাত্র এই বুকিশ নলেজ নিয়ে বসে থাকবে, তোমার কাছে কোনোভাবে নিজের থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার হবে না। কারণ তুমি যতক্ষণ অবধি কোনো একটা জিনিসকে সামনে থেকে দেখে অবজার্ভ করতে পারছো ততক্ষণ অবধি সেই জিনিসটা কখনো ক্লিয়ার হয় না। বুঝতে পারলে? তো অবজার্ভ না করতে পারলে, ব্যাপারটাকে ইম্যাজিন না করতে পারলে, তুমি হাজারটা প্রবলেম করো না কেন, তুমি শুধুমাত্র নিউমেরিক্যাল সলভ করবে, কিন্তু কিছু কিছু জায়গাতে তুমি আটকে যাবে যেখানটাতে অ্যাকচুয়াল কনসেপ্টের দরকার। তো কনসেপ্ট হলো এটাই, পেনিট্রেশন করতে হবে, না হলে ফ্লাক্স পাবো না। এই হলো জিনিস। এবারে চলে আসি যে গস থিওরেমটাতে। গস থিওরেমটা কি? দেখো এই যে গস থিওরেমটা, এটা আমাকে এটাই বলে যে যদি আমরা কোনো একটা পয়েন্ট চার্জকে কোথাও রেখে দিই, ঠিক আছে, ধরো আমি একটা পয়েন্ট চার্জকে নিচ্ছি, এখন এই একটা পয়েন্ট চার্জকে নিলাম, এখানটাতে প্লেস করলাম এই পয়েন্ট চার্জটাকে। তো এই পয়েন্ট চার্জটা চারিদিকে ফিল্ড লাইন্সকে এমিট করছে বিভিন্ন দিকে, স্ফেরিক্যালি চারিদিকে 3Dতে সে এমিশন করছে, কার না ফিল্ড লাইন্সে। তো যদি আমি বিভিন্ন সারফেসকে দেখি তো সেই ক্ষেত্রে কোনো একটা ইউনিট সারফেস বা একটা সারফেসের মধ্যে দিয়ে কতগুলো ফিল্ড লাইন্স পাস করছে, যদি আমি এইটুকুনি সারফেসকে নিই তাহলে এইটুকুনির মধ্যে কতগুলো ফিল্ড লাইন্স পাস করবে তার যা ভ্যালু হবে, অবভিয়াসলি আমি সারফেসটাকে যদি বড় নিয়ে নিই, মানে আমি এতটা বড় সারফেসকে নিলাম, এই ক্ষেত্রে ফিল্ড লাইন্স আরও বেশি পাস করবে, তাই না? করবে কিনা বল? বেশি পরিমাণে পাস করবে। তার মানে এই যে সেকেন্ড সারফেস, এইটা থ্রু যখন আমি ফ্লাক্সকে ক্যালকুলেট করব তার নাম্বার উইল বি গ্রেটার দ্যান দি ফার্স্ট সারফেস, তাই না? এটাই হলো গসেস থিওরেম। তো গস এটা কি এক্সপ্লেন করেছিল নিউমেরিক্যালি? গস কি বলছে? বলছে যে দি টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ আ ক্লোজড সারফেস, দি টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ আ ক্লোজ সারফেস। মনে রাখবে গস থিওরেমকে অ্যাপ্লাই করতে হলে তুমি যে চার্জটার উপর ইন্টারেস্টেড বা যে বডিটার উপর ইন্টারেস্টেড বা তার যেটুকুনি পোর্শনের ওপর তুমি ইন্টারেস্টেড, সেইটুকুনি পোর্শনকে চারিদিক দিয়ে একটা ক্লোজড সারফেসে তোমাকে ঘিরতে হবে, সবসময় এটা নিয়ম। তার কারণ যতক্ষণ না তুমি একটা সারফেসকে দেখতে পারছো ততক্ষণ অবধি সেই সারফেসের থ্রু তো ফিল্ড লাইন্সকেও ক্যালকুলেট করতে পারবে না,
ব্যাপারটা বুঝতে পারলে? যদি সামনে কোনো সারফেস নাই থাকে তো তাহলে ফ্লাক্স তো তখনই আসবে যখন একটা সারফেসের থ্রু পাস করবে, কনসেপ্টটাই সেটা। তো যদি সারফেসই না থাকে তো তাহলে ফ্লাক্স আসবে কি করে, বুঝতে পারলে? এখন একটা যে কোনো বডির জন্য ফিল্ড লাইন্স চারিদিকে আসে, বিভিন্ন দিকে, এমন নয় যে একটা ডিরেকশনে আসবে। যখন আমি বিভিন্ন দিকে সেই সারফেসটাকে তৈরি করব তখন সেই যে পয়েন্টটা যেটা মাঝখানে চার্জটা ছিল এর বিভিন্ন দিকে ফিল্ড লাইন্স বেরোচ্ছে, যখন এই বিভিন্ন দিকগুলোকে আমি সারফেস দিয়ে ঢাকবো তখন তো সেটা ক্লোজড হয়ে যাবে না চারিদিক দিয়ে। ব্যাপারটা বুঝতে পারছো কি, ফিল করতে পারছো জিনিসটাকে? হ্যাঁ স্যার। তো ওই কারণে বলা হচ্ছে যখন একটা সারফেসকে তুমি ক্লোজ করবে তখনই তুমি কিন্তু ফ্লাক্স ক্যালকুলেট করতে পারবে, কারণ সারফেসটা তোমার কাছে দরকার। তো গস বলছে সেই কারণে দি টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য ক্লোজড সারফেস is 1/ε0 times of the charge enclosed by the closed surface। বুঝতে পারলে? আর সেই সারফেসটা যেটাকে দিয়ে তুমি ওই চার্জটাকে ক্লোজ করলে ওই সারফেসটাকে বলা হয় গসিয়ান সারফেস। বুঝতে পারলে? গসিয়ান সারফেস সেই সারফেসটাকে বলা হয়। বুঝতে পারলে? তার মানে জিনিসটাকে তুমি এইভাবে ইমাজিন করতে পারো যে একটা নতুন আবার ডায়াগ্রামে ড্র করছি, দেখো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। আন্ডারস্ট্যান্ডিংটা পুরো ক্লিয়ার রাখো, বুঝতে পারলে? কোনো ডাউট রাখবে না আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হলে সাবজেক্ট খুব ইজি হয়ে যায় তোমার কাছে। আর সাবজেক্টটা বাস্তবই ইজি, যতক্ষণ না তোমার কাছে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে ততক্ষণ তোমার কাছে জিনিসটা কঠিন হবে। তো জিনিসটাকে ইমাজিন করো, ফিল করো আর আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করো। দেখো মনে করো যে এই একটা সারফেস আমার কাছে আছে, ঠিক আছে? এটা একটা 3D সারফেস, সাপোজ এরকম টাইপের একটা সারফেসটা। সাপোজ এই হলো সারফেসটা, ঠিক আছে? 3D সারফেস, এটা একটা 3D ভলিউম বলতে পারো তুমি, যার ভিতরে তুমি এরকম ধরে কেসটা করেছো যে এখানটাতে এর ভিতরে একটা চার্জকে তুমি প্লেস করে রেখেছো। সাপোজ এখানে একটা তুমি কিউ চার্জকে প্লেস করে রাখলে। এখন এখানে আমি বলছি Q1 চার্জ আছে, ভেতরে আরও চার্জ আছে, সাপোজ Q2, সাপোজ Q3, বাইরে চার্জ আছে Q4, Q5, অনেক চার্জ আছে, ঠিক আছে? এখানে যেমন Q4, Q5, বাইরে চার্জ আছে এগুলো। তো গস বলছে যে যখন তুমি এই সারফেসটার থ্রু ফ্লাক্স ক্যালকুলেট করবে, কোনটার জন্য না এই সারফেসটার থ্রু, যে সারফেসটাকে আমি অ্যাজ এ গসিয়ান সারফেস, ক্লোজড সারফেস ইমাজিন করেছি। তো সেই ক্ষেত্রে যে ফ্লাক্সটাকে আমি পাবো সেটা ডিপেন্ড করছে এই সারফেসটা তার ভিতরে কতগুলো চার্জকে এনক্লোজ করে রেখেছে, বাইরে কতগুলো চার্জ আছে তার উপর কিন্তু নয়। ব্যাপারটা বুঝতে পারছো? কার উপর ডিপেন্ড করছে? ভিতরে কত চার্জ আছে। কার ভিতরে? যে সারফেসটাকে আমি দেখছি সেই সারফেসটা ভিতরে সেটা কতটা চার্জকে এনক্লোজ করে থাকছে। ব্যাপারটা বুঝতে পারলে? তার মানে যদি আমি ফ্লাক্সটাকে এখন বার করি, হ্যাঁ, তো তার মানে যে যদি আমি ফ্লাক্সকে বার করি তার যে ভ্যালু পাবো সেটা হবে না ফ্লাক্স ইকুয়াল টু কিউ এনক্লোজড, EN লিখছি ভেতরে, ঠিক আছে? এটাকে অনেক বইতে কিউ সাফিক্সে INO বলা হয়, এটাকে আমি ব্ল্যাক কালি দিয়ে লিখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ফাই ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। বুঝতে পারলে? এই হলো জিনিস, ডিভাইডেড বাই এপসাইলন নট। এই হলো তোমার গসিয়ান থিওরেম বা গস থিওরেম। এবার কিউ এনক্লোজ মানে আমার ছবি অনুযায়ী কী হবে? Q1 প্লাস Q2 প্লাস Q3, কারণ কতগুলো চার্জকে এনক্লোজ করছে? Q1, Q2, Q3-কে। বাইরের চার্জগুলো সারফেসের বাইরে আছে, আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট ওখানে হবে। বুঝতে পারলে? কারণ এগুলো বাইরে আছে, যে কারণে এই সমস্ত চার্জগুলোকে কিন্তু আমি ক্যালকুলেশনের সময় নেব না, শুধু কোনটাকে নেব? ভেতরের চার্জগুলোকে। বুঝতে পারলে? তাহলে ফর্মুলাটা কি বলো? ফাই ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। বলো কি ফাই মানে? বলো বলো, ফাই মানে কি? হ্যাঁ, কিউ এনক্লোজ বাই এপসাইলন নট, এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা আমরা একটু আগেই শিখেছি, সেটা হলো যে যদি একটা কোনো এরিয়া আমাকে দেয় তার থ্রু যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড জানা থাকে, এটা আমি তখন অ্যাপ্লাই করব যখন আমার কাছে এনক্লোজ চার্জের ভ্যালু জানা থাকে, ঠিক আছে? আর যদি আমার কাছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জানা থাকে যে কতটা ইলেকট্রিক ফিল্ড সেখানটাতে এরিয়া থ্রু পাস করছে, সেই ক্ষেত্রে আমি কি অ্যাপ্লাই করব না E.A। কি অ্যাপ্লাই করব? বলো বলো, E.A। এখন যদি এই সারফেসটা খুব ছোট সারফেস হয়, ধরো DA বা DS যদি এরিয়াটা হয়, তাহলে কি লিখবো আমি সেই ক্ষেত্রে? বলো বলো, E.DA বা E.DS। তার মানে পুরো সারফেসের জন্য কত পাবো? E.DS এর ইন্টিগ্রেশন, তাই না? পাবো কি না? তাই তো, সেটা এখানটা লেখা আছে, ইন্টিগ্রেশন অফ E.DS। বুঝতে পারলে?
দেখো পাশে ইন্টিগ্রেশন সাইনটাকে এরকমভাবে দেওয়া আছে, এর মানে হলো যে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল। কেন ক্লোজড সারফেস ইন্টিগ্রাল আমরা নিচ্ছি? তার কারণ যে সারফেসটার উপর আমরা অ্যাপ্লাই করব সেটা ক্লোজড সারফেস, এর কোনো আলাদা প্রপার্টি আমাদের এখন কিছু করতে হবে না, আমরা অ্যাপ্লিকেশন যেরকম নর্মাল ইন্টিগ্রেশন করি সেইভাবেই করব, শুধুমাত্র এটা দেখানো এই কারণে যে একটা ক্লোজড সারফেস তার উপরে আমি অ্যাপ্লাই করছি এই ইন্টিগ্রেশনটাকে, সেটাকে দেখানোর জন্য এই ক্লোজড এই সাইনটাকে দেখানো, বুঝতে পারলে? তাহলে দুটো ফর্মুলা পেলাম ফ্লাক্সে, একটা হলো ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, আর একটা কি পেলাম কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। দুটো তো সেম আসবে কি না বলো? সেম আসবে না দুটোই। যদি তুমি একটা সারফেসের মধ্যে চার্জকে রেখে দাও, তার জন্য একটা ওই যে সারফেসটা আছে তার থ্রু কত ইলেকট্রিক ফ্লাক্স হবে, যদি আমি ইলেকট্রিক ফিল্ড জানি তাহলে আমি বলবো যে ই ডট ডিএস তার ইন্টিগ্রেশন, আর চার্জের এনক্লোজ ভ্যালু জানলে আমি লিখতে পারি যে কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। ব্যাপারটা তো সেম, ফ্লাক্স কি ইন্ডিকেট করছে ওই সারফেসের থ্রু, তো তার মানে দে আর ইকুয়াল। তাই লেখা আছে যে ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, আর এটাকে কি বলবো না ফ্লাক্স, বুঝতে পারলে? এই হলো জিনিস। এখানটা কিউর সাফিক্সে লিখে দেবে কিউ ই এন মানে এনক্লোজড। ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? গস থিওরেমটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো সমস্ত কিছু ক্লিয়ার হলো, এবার তোমাদের কনফিউজ করবো। দেখো আমরা যখন ফ্লাক্সকে পড়লাম তখন কি বললাম, যে যদি কোনো সারফেসের মধ্যে দিয়ে ফিল্ড লাইন্স পেনিট্রেট করে তাহলে আমরা বলবো যে সেই সারফেসের থ্রু ফ্লাক্স আছে। এটাই তো আমি বলেছি না নিজে প্রথম থেকে, তাই তো বলে আসছি। হ্যাঁ স্যার। তুমি ভেবে দেখো, যখন গস থিওরেমের ফর্মুলাটাকে আমি লিখলাম তখন বলা হলো যে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এখন যদি আমি বাস্তবে দেখি যে একটা সারফেস এরকম আছে, সাপোজ আমি এটাকে উড়িয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো একটা সারফেস আমাকে এরকম দেওয়া আছে, ধরো একটা সিলিন্ডার দেওয়া আছে এখানে, ঠিক আছে? একটা সিলিন্ড্রিক্যাল সারফেস তোমাকে এখানে বলা আছে। এই সিলিন্ডারটার ভিতরে এখানটাতে একটা কিউ চার্জকে আমি প্লেস করেছি, রাইট? এবং বাইরে এটাকে কিউ ওয়ান বলছি, বাইরে আমি এখানটা প্লেস করেছি কিউ টু চার্জ, ঠিক আছে? এখন কিউ ওয়ান যে চার্জটা আছে সে তার চারিদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে এরকমভাবে পাস করছে, এবং সেই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এই যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারটার সারফেসগুলোকে পেনিট্রেট করছে। আমি বলছি যে কিউ ওয়ানটার জন্য আমি ফ্লাক্স পাচ্ছি। কিন্তু তুমি ভেবে দেখো, এই যে কিউ টু চার্জটাকে আমি বাইরে প্লেস করেছিলাম, আরে ভাই এও তো নিজে ফিল্ড লাইন্সকে এমিট করছে, আর সেই ফিল্ড লাইন্সগুলোও তো এই সিলিন্ডারটাকে পেনিট্রেট করছে নাকি? হ্যাঁ, কিন্তু বস তো আমাকে শুধুমাত্র ভেতরের চার্জটাকে নিতে বলেছে, বাইরেরটাকে তো নিতে সে বলেনি। সে বলছে যখন তুমি লিখবে এর জন্য ফর্মুলা তখন তুমি কি লিখবে, ফ্লাক্স সমান আমি কি লিখবো, কিউ ওয়ান বাই এপসাইলন নট নাকি কিউ টু বাই এপসাইলন নট, কোনটাকে লিখবো? কিউ ওয়ান বাই এপসাইলন নট লিখবো, তাই না? তার মানে গস কি পাগল ছিল? না, গস তো সুস্থ মানুষ ছিল। মানে ও তো পাগল যদি হতো তাহলে তা ল দিতে পারতো না, আর এটা যদি ভুল হতো তাহলে কেউ মানতও না, তাই না? কিন্তু বছরের পর বছর লোকে মেনে আসছে, ভবিষ্যতেও মানবে। তার মানে জিনিসটা ঠিকঠাক আছে। কনসেপ্টটা কি দেখো, বাইরের যে চার্জটা এর জন্য কিন্তু ফ্লাক্স আসছে, কিন্তু যখন ফ্লাক্স একবার এন্টার করছে আবার বেরিয়ে যাচ্ছে উল্টো দিক দিয়ে, বুঝতে পারলে? তো যখন কোনো সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স এন্টার করবে এবং এক্সিটও করবে, সেই ক্ষেত্রে সাইন কনভেনশন প্লাস মাইনাসকে ইউজ করা হয়। তো টোটাল ফ্লাক্স ইকুয়াল টু হয়ে যাবে টোটাল মাইনাস ফ্লাক্স, মানে টোটাল যে ফ্লাক্স এই চার্জটার জন্য এই সারফেসের মধ্যে দিয়ে সেটা কত হবে বলো? বাইরের চার্জের জন্য কত হবে? 0। ব্যাপারটা বুঝতে পারলে? যে কারণে গস আমাকে কি বলছে, গস আমাকে বলছে যে টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য ক্লোজড সারফেস, টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য ক্লোজড সারফেস। যখন আমি টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য ক্লোজড সারফেস বার করব, বাইরের চার্জের জন্য কত আসবে সেই ফ্লাক্সটা, টোটাল ফ্লাক্স কত আসবে বলো? 0। কিন্তু ভিতরের যে চার্জটা আছে তার জন্য কিন্তু 0 হবে না। কেন? কারণ তার ক্ষেত্রে শুধুই ইদার বাইরের দিকে ফিল্ড লাইন্স বেরোবে অথবা ভিতরের দিকে ফিল্ড লাইন্স আসবে। যদি মাইনাস চার্জ হয় তাহলে তো ভিতর দিকে ফিল্ড লাইন শুধুমাত্র আসবে, মানে ইদার প্লাস ডিরেকশনে ফ্লাক্স আসছে অথবা মাইনাস ডিরেকশন, প্লাস মাইনাস একসাথে কিন্তু হচ্ছে না। যদি কোথাও হয় তাহলে তার থ্রু ফ্লাক্স কত হয়ে যাবে? 0। ব্যাপারটা বুঝতে পারছো কি হচ্ছে জিনিসটা? এই হলো জিনিস। যে আপনি যে তিনটা ড্র করেছিলেন মানে এর প্লেটে যে ফ্লাক্স পেয়েছিলাম আমরা কি প্লেটের ফ্লাক্স পেয়েছিলাম, টোটাল ফ্লাক্সটা সেখানেও 0। হ্যাঁ, টোটাল ফ্লাক্স সেখানেও 0।
টোটাল ফ্লাক্স এখানেও জিরো ছিল, কিন্তু আমার কোয়েশ্চেনটা কি ছিল যে সারফেসগুলো থ্রু কত হবে, বুঝতে পারলে? সারফেসগুলো থ্রু তো জিরো নয়, কারণ একটা সারফেস ইদার এন্ট্রি করছে আর অন্য সারফেস থেকে ইদার এক্সিট করছে। একসাথে তো দুটো হচ্ছে না একটা সারফেসে, যদি হতো তাহলে সেই সারফেসের জন্য জিরো হতো, কিন্তু টোটাল ফ্লাক্স কত? জিরো, বুঝতে পারলে? কারণ একদিক থেকে ঢুকছে অন্য দিক থেকে বেরিয়ে যাচ্ছে, তাই টোটাল ফ্লাক্স কত? ওই কিউবটারও জিরো, কারণ প্লাস ইকুয়াল টু মাইনাস হচ্ছে। এই হলো ঘটনা। ক্লিয়ার সবার কাছে? তো গস থিওরেমটা এটা একটা ডাউট থাকে, যে মানে ডাউট বলতে তুমি যদি না বুঝে পড়ো তাহলে তুমি ব্যাপারটা নর্মাল পড়বে যে হ্যাঁ ভেতরের চার্জ বাই এপসাইলন নট, কিন্তু বাস্তবে ফ্লাক্সের কনসেপ্টটা যদি তুমি বুঝে গিয়ে থাকো তখন তোমার মাথায় স্ট্রাইক করবে যে ফিল্ড লাইন্স যে পেনিট্রেট করবে বা সেই যে ফিল্ড লাইন্সগুলো সেগুলো শুধুমাত্র তো ভিতরের চার্জ প্রডিউস করতে পারে না, বাইরের চার্জও পারে। তাহলে ওদের জন্য কেন ফ্লাক্সটাকে আমরা কনসিডার করলাম না? তার কারণ হলো যে ওর জন্য টোটাল যে ফ্লাক্সটাকে আমি পাবো ওই ক্লোজ সারফেসের থ্রু সেটা জিরো হয়ে যাবে। এই কারণে আমি বাইরের চার্জটাকে ইনক্লুড করি না, শুধুমাত্র প্লাস চার্জটাকে ইনক্লুড করি। ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? এই ব্যাপারটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে প্রত্যেকে ঝটপট এই গস থিওরেমটাকে লিখে নাও। লিখো না একবার, গস থিওরেম হেডিং দাও, দিয়ে এটাকে লিখে নাও, ঝটপট লেখো। কমপ্লিট? আচ্ছা দেখো লেখো লেখো। এই যে লাইনটা আছে, এই দিস ল ইজ সুইটেবল ফর সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ভ্যালিড ফর অল ফিল্ডস ওবেইং দ্য ইনভার্স স্কোয়ার ল, এটাকে আমরা যখন গস থিওরেমটা শেষ হবে এই ডেরিভেশনসগুলো সব কিছু দেখে নেব, তারপর ডিসকাস করব, না হলে এখন জিনিসটা ক্লিয়ার হবে। কিন্তু লাইনটাকে লিখে নেবে, আর এখানটা স্টার মার্ক করে লিখবে, কিন্তু বুঝতে পারলে এই পয়েন্টটাকে? কমপ্লিট? না স্যার, একটুখানি দাঁড়ান। ঝটপট লেখো, ঝটপট লেখো, লেখার কাজ স্পিডে করো। গসেস ল কমপ্লিট হয়ে যাওয়া মানে ইলেকট্রিক ফিল্ডের পোর্শন কমপ্লিট হয়ে যাবে, তারপর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিতে এন্টার করব। সেইগুলো শেষ হলে একদিন কি দুটো মানে তারপরের একটা কি দুটো ক্লাস প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করব, যাতে করে সমস্ত রকমের অলমোস্ট প্রবলেমস আমাদের হয়ে যায়, কিছু বাকি না থাকে। তারপরে নেক্সট চ্যাপ্টার ক্যাপাসিটিটা এন্টার করব। হয়ে গেছে? এবার দেখো, এবারে যেটা সেটা হলো যে তুমি ভেবে দেখো যে ধরো তোমাকে একটা আমি সারফেস বললাম, ঠিক আছে? ধরো আমি বলছি যে এই একটা ওই সিলিন্ড্রিক্যাল সারফেসটাকে তুমি নিয়ে নাও, এই সিলিন্ড্রিক্যাল সারফেসটা, এই যে সিলিন্ড্রিক্যাল ক্লোজড সারফেসটা আছে এটার মধ্যে সাপোজ আমি তোমাকে বললাম যে এটার থ্রু ফ্লাক্স হচ্ছে জিরো, এটার থ্রু ফ্লাক্স জিরো, সাপোজ যে এটার থ্রু ফ্লাক্স পাস হচ্ছে টোটাল জিরো। এখন এই যে ফ্লাক্স জিরো, এই ফ্লাক্স জিরোটা যদি আমি জানতে পারি তাহলে আমি বলতে পারি যে এখানকার থ্রু ইলেকট্রিক ফিল্ডও জিরো হবে, পারি কি বলতে? কারণ ফাই মানে তো ই ডট ডিএস, হ্যাঁ বলতে পারি। আর কে কে বলছো যেটা আমি বলতে পারি যে ফ্লাক্স সারফেসটা না পুরো বডিটা পুরোটার জন্য, মানে এটা তো একটা ক্লোজ সারফেস না, পুরোটার জন্য যদি ফ্লাক্স জিরো তাহলে আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড জিরো। আর কে কে বলবে? দুজন আনসার দিয়েছে নাকি? কে বলে? সৃজিতই বলে নাকি? এখন আর কেউ বলেছে? না স্যার,
আচ্ছা, আর কেউ বাকিরা? অভ্রদীপ, শুভজিৎ, ইন্দ্রাণী, তোমাদের কি মনে হয় ফ্লাক্স জিরো না, মানে স্যার। কি? আচ্ছা স্যার পুরো বডিটার জন্য তো এটা জিরো হতে পারে না। দেখো, পুরো বডি বলতে কিন্তু এটা আমি বলছি গসিয়ান সারফেস। গসিয়ান সারফেস কিন্তু চার্জ সারফেস নয়, ওটা একটা চার্জকে এনক্লোজ করে আমরা তৈরি করি। তো ওই সারফেসের মধ্যে কিন্তু কোনো চার্জ নেই, ওর ভিতরে একটা চার্জকে রাখা থাকতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? গসিয়ান সারফেস ইটসেলফ কিন্তু চার্জড নয়, যেরকম একটা রিংকে দেখছিলাম, একটা চার্জ রিং, ওটা কিন্তু নয়। গসিয়ান সারফেস তুমি ইমাজিন করছো, বুঝতে পারলে? এটাকে অ্যাপ্লাই আমরা করবো যখন ডেরিভেশনসগুলোকে দেখাবো, তখন আরও ক্লিয়ার হবে। এখন শুধুমাত্র এইটাকে বুঝে রাখো যে গসিয়ান সারফেসটা আমি আমার ইন্টারেস্ট অনুযায়ী একটা ড্রয়িং করি, একটা কোনো চার্জের এরিয়াকে আমি এনক্লোজ করছি, তার আশেপাশে একটা এরিয়াকে, যার মধ্যে আমি ফিল্ডটাকে দেখতে চাইছি। তো ওটার মানে গসিয়ান সারফেসটা কিন্তু চার্জড সারফেস নয়, ওটা যাকে এনক্লোজ করবে সেটা একটা চার্জ। ব্যাপারটা বুঝতে পারলে? এবার আমি বলছি যদি গসিয়ান সারফেসটা থ্রু টোটাল ফ্লাক্স জিরো হয়, তাহলে কি আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ডটাও এখানে জিরো? বলো ইন্দ্রাণী, বলতে পারি কি পারি না? স্যার পারি। পারি। শুভজিৎ? শুভজিৎ বলো, পারি বলতে না পারি না? আচ্ছা, বলবে না। এবার কে কে বললে, যেমন ধরো অভ্রদীপ তুমি বলেছিলে যে আমরা ওটা যে জিরো হবে এটা বলতে পারি না। কেন বলতে পারি না? তুমি কি কারণে বললে? হ্যাঁ বলো বলো অভ্রদীপ, বলো ঝটপট বলো, কি কারণে বললে? আরে ভুল বললে বলো, কিন্তু তুমি তো কিছু ভেবে বলেছো, না ভেবে বললে বলো যে আমি এমনি আন্দাজে বলে দিয়েছি, কিন্তু চুপচাপ থাকবে না, টাইম ওয়েস্ট হচ্ছে, ঝটপট বলো। পারবে? সৃজিত? স্যার আমি এমনি বলছি। আচ্ছা, আর ইন্দ্রজিৎ? আচ্ছা, এই তোমাদের তিনজন, ইন্দ্রজিৎ, অভ্রদীপ আর শুভজিৎ, কথা না বললে কিন্তু এবার ক্লাস থেকে বার করে দেবো, বলে দিলাম। যেটা বলছো তার রেসপেক্টে ইদার তুমি যুক্তি দাও, নাহলে বলো যে আমি এমনি বলেছি, চুপচাপ বসে থাকবে না কিন্তু এখানটাতে। এটা খুব ডিসরেসপেক্টিভ বিহেভিয়ার। তোমাকে জিজ্ঞেস করছে আর তুমি বারবার করে চুপচাপ বসে আছো, এটা কিন্তু একদম করবে না আমার ক্লাসে, বারণ করে দিলাম আজকে লাস্ট। দেখো, যদি ফ্লাক্স জিরো হয় তাহলে যে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে এটা কিন্তু আমি বলতে পারি না। তার কারণটা হচ্ছে যে এটাও তো হতে পারে যে এই সারফেসটা থ্রু টোটাল ইনকামিং ফ্লাক্স ইকুয়াল টু টোটাল আউটগোয়িং ফ্লাক্স। তার মানে টোটাল ফ্লাক্স কত? বলো বলো। জিরো। সেটা তো এই কারণে হলো না যে এর মধ্যে চার্জ জিরো বা এখানে ফিল্ড জিরো ছিল বলে, হলো কি? তার জন্য তো হলো না। কেন হলো জিরোটা? তার কারণ যতগুলো ফ্লাক্স বা ফিল্ড লাইন্স ভিতরে এলো সারফেসের থ্রু, ততগুলো বাইরে গেল। তাই আমি বললাম যে ওই সারফেসের থ্রু টোটাল ফ্লাক্স হলো জিরো। বুঝতে পারলে? তো ফ্লাক্স জিরো মানে কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারি না যে ইলেকট্রিক ফিল্ড জিরো, কিন্তু ভাইস ভার্সা সেটা কিন্তু ট্রু। যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তাহলে কি তুমি বলতে পারো যে ফ্লাক্স জিরো হবে? পারবে কি? হ্যাঁ, তখন বলা যাবে। হ্যাঁ, যদি ফিল্ড জিরো হয় তাহলে 100% কনফার্ম যে ফ্লাক্স জিরো হবে, কিন্তু ফ্লাক্স জিরো মানে যে সেখানে ফিল্ড জিরো তা কিন্তু একদমই না। বোঝা গেল? তো এইগুলো কি দেখতে হবে এবার, সেটা হলো যে ক্যারেক্টারিস্টিক্স অফ গসিয়ান সারফেস। আর এই গসিয়ান সারফেসের জন্য যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো থাকে বা এর ক্যারেক্টারগুলো কী কী, এটার বৈশিষ্ট্য কী, সেটাকে দেখো। তো নাম্বার 1 হচ্ছে যে ফ্লাক্স থ্রু গসিয়ান সারফেস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস শেপ। মানে একটা গসিয়ান সারফেসের থ্রু যে ফ্লাক্সটাকে তুমি বার করবে সেটা কিন্তু তার শেপ, তার উপর ডিপেন্ড করবে না। তুমি কিউবিক্যাল গসিয়ান সারফেস নিয়েছো, কি স্ফেরিক্যাল নিয়েছো, কি সিলিন্ড্রিক্যাল নিয়েছো, কি সার্কুলার তো নেবে না, তুমি 3D নেবে কিছু একটা। তো সেই ক্ষেত্রে তুমি কি টাইপের শেপ নিলে তার উপর কিন্তু কখনোই এই গসিয়ান সারফেসে ডিপেন্ড করে না, মানে যে তার মধ্যে ফ্লাক্স কত হবে। কারণ ফ্লাক্স ডিপেন্ড করছে আমি কতটা সামনের এরিয়াকে নিচ্ছি, বুঝতে পারলে? তার উপরে ডিপেন্ড করবে, তার শেপটার উপর কিন্তু ডিপেন্ড করছে না, বুঝতে পারলে? ইউনিট এরিয়ার মধ্যে কত পরিমাণ আর কি, মানে কতগুলো ফিল্ড লাইন্স ওই সারফেসকে পেনিট্রেট করতে পারলো তার উপর ডিপেন্ড করছে। তো হতেই পারে যে যখন আমি এরকম একটা সারফেসকে নিচ্ছি, এর মধ্যে দিয়েও 3খানা ফিল্ড লাইন্স পাস করছে, আর যদি আমি এরকম একটা সারফেসকে দেখি তাহলে তার মধ্যে দিয়েও 3টে ফিল্ড লাইন্স পাস করছে। ফ্লাক্স তো সেম আসবে দুজনের ক্ষেত্রে, তাই না? কারণ এই সারফেসের মধ্যে দিয়ে 3খানা করে ফিল্ড লাইন্স পাস করছে। তো শেপটার উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে কতগুলো ফিল্ড লাইন্স পেনিট্রেট করে যাচ্ছে, তার উপরে ডিপেন্ড করছে ফ্লাক্সটা, তবেই আমি অবজার্ভ করতে পারবো। নেক্সট দেখো, ফ্লাক্স থ্রু গসিয়ান সারফেস ডিপেন্ডস অনলি অন দি চার্জেস প্রেজেন্ট ইনসাইড ইট।
কারণ যদি চার্জ থাকে, আচ্ছা কেউ আমাকে এটা এক্সপ্লেন করো তো যে কেন বলছে যে ফ্লাক্স থ্রু গসিয়ান সারফেস ডিপেন্ডস অনলি অন দি চার্জেস প্রেজেন্ট ইনসাইড ইট। এই গসিয়ান সারফেসের মধ্যে কত পরিমাণ চার্জ এনক্লোজড আছে কেবলমাত্র তার উপর ডিপেন্ড করছে। এটাকে এক্সপ্লেন করতে পারবে? স্যার চার্জ থাকার জন্য তো ইলেকট্রিক ফিল্ড হ্যাঁ একদম তাই। হ্যাঁ, ভিতরে যে চার্জটা থাকবে সেই চার্জটা তো একটা ইলেকট্রিক ফিল্ড দেবে, আর ইলেকট্রিক ফিল্ড আসছে মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আসছে, তার মানে সেটা পেনিট্রেট করছে সারফেসগুলোকে, তাহলে ফ্লাক্স আসবে। তো সেটা ডিপেন্ড করছে ভিতরে চার্জের উপর, তাই না? বাইরের চার্জের জন্য টোটাল ফিল্ড জিরো হবে, টোটাল ফ্লাক্স জিরো হবে, সেই কারণে ওটার উপর ডিপেন্ড করছে না। নেক্সট, ফ্লাক্স থ্রু গসিয়ান সারফেস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি পজিশন অফ দি চার্জেস ইনসাইড ইট। বুঝতে পারলে? অর্থাৎ এই যে সারফেসটাকে তুমি দেখেছো সিলিন্ডারটাতে, এই সিলিন্ডারটার সারফেসের কাছাকাছি আছে এটা, নাকি এইখান থেকে এরকম দূরে এরকম কোনো পয়েন্টে আমি চার্জটাকে রেখেছি, এর উপরে কিন্তু ডিপেন্ড করবে না যে এখানকার থ্রু ফ্লাক্স কত হবে। ওটা বুঝতে পারলে? তুমি ভিতরে যে কোনো পয়েন্টে রাখতে পারো। হ্যাঁ, তুমি যদি সারফেসে রেখে দাও, এই যে টপ সারফেসটা এখানে রাখলে সেই ক্ষেত্রে অন্যরকম রেজাল্ট পাবে। কিন্তু পয়েন্টটা কি? পয়েন্ট হলো ভিতরে কোনখানে রাখছি। তো ভিতরে যেখানেই তুমি রাখো না কেন, যদি একটা স্ফিয়ারকে তুমি নাও, একটা স্ফিয়ারকে নিয়ে নাও, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, যেখানে খুশি রাখো, ভিতরে ফ্লাক্স তুমি সেমই পাবে। বুঝতে পারলে? তো ভিতরে চার্জগুলো যেখানে খুশি থাকুক না কেন তার উপর কোনোভাবে ফ্লাক্স চেঞ্জ হবে না। বুঝতে পারলে? নেক্সট, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দি গসিয়ান সারফেস ইজ ডিউ টু অল দি চার্জেস প্রেজেন্ট ইনসাইড অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড। বুঝতে পারলে? দেখো এটা কিন্তু অলরেডি আমরা পড়ে এসেছি। আচ্ছা, এটা আমাকে ইন্দ্রজিৎ এক্সপ্লেন করে বলবে এই পয়েন্টটা। বলছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দি গসিয়ান সারফেস ইজ ডিউ টু অল দি চার্জেস প্রেজেন্ট ইনসাইড অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড। আরে মাথায় কনফিউশন আছে, তুমি বলতে পারো স্যার আমি তো বললাম যে বাইরের চার্জগুলোর জন্য ফ্লাক্স জিরো হবে, এখানে তো বলছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা হবে সেটা হলো যে ভেতরের চার্জ এবং বাইরের চার্জ দুজনের জন্যই। তাহলে গসিয়ান সারফেসে তো এক্ষুনি দেখলাম যে না, ফ্লাক্স কেবলমাত্র ভেতরের জন্য পাবো, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কেন বলছে যে বাইরে আর ভেতরে দুজনের জন্যই পাবো? বলতে পারবি ইন্দ্রজিৎ? হ্যাঁ, বাইরের চার্জ হোক কিংবা ভেতরের চার্জ হোক, দুটোই ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিচ্ছে, ফ্লাক্সটা জিরো বা নন জিরো হচ্ছে, তাই না? তো ফ্লাক্স জিরো মানে আমি তো বললাম একটু আগে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে তা কিন্তু নয়, তার প্রমাণ হলো এইটা। বুঝতে পারলে? দেখো বাইরের চার্জগুলোর জন্য ইলেকট্রিক ফ্লাক্স কত পাচ্ছিলে বলো? জিরো। তার জন্য কি ইলেকট্রিক ফিল্ড তুমি এখানটা জিরো পাচ্ছ? জিরো পাচ্ছ কি না? বুঝতে পারলে? এটা হলো তার প্রুফটা। তো যখন আমি একটা কোনো সারফেসকে যদি আমি দেখি, ধরো আমি এখানে একটা সারফেস কিনলাম, স্ফেরিক্যাল সারফেস, এর মধ্যে একটা চার্জ আছে Q1, তো এই যে সারফেসটা আছে যে কোনো পয়েন্ট তুমি ধরো, এই ভিতরের পয়েন্ট কি সারফেস পয়েন্ট কি বাইরের পয়েন্ট, আর বাইরে একটা চার্জ নিয়ে তুমি Q2, যে কোনো পয়েন্ট, সাপোজ আমি ভেতরের পয়েন্টটাকে ধরছি, এই ভিতরের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড Q2-র জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো, আর এই যে Q1 তার জন্য ইলেকট্রিক ফিল্ড, তাদের ভেক্টর সামটা হবে এখানে নেট ইলেকট্রিক ফিল্ড, কারণ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর সাম আমাকে এখানে করতে হবে, আমরা অলরেডি দেখে এসেছি যে কীভাবে করতে হবে, তো সেইটা আমাকে এখানে করতে হবে। সেই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড এর জন্য হবে তার ভেক্টর সাম। কিন্তু যদি আমি বলি যে ফ্লাক্স, সেই ক্ষেত্রে কেবলমাত্র Q1টাকে নেব, Q2টাকে আমি নেব না, কারণ ওর জন্য ফ্লাক্স টোটাল এই সারফেসের থ্রু কত? জিরো। ক্লিয়ার সবার কাছে জিনিসটা? নেক্সট আসছে কি দেখো, এবার দেখো আমরা আগে এটার ম্যাথামেটিক্যাল অ্যানালিসিসটা দেখে নিই, তারপরে এই পয়েন্টটাকে পড়বো, ঠিক আছে? আগে ম্যাথামেটিক্সটাকে দেখে নিই যে কীভাবে হয়। দেখো মনে করো যে আমাকে একটা এরকম একটা সারফেস দিয়েছে, সাপোজ সিলিন্ড্রিক্যাল সারফেস এরকম, এবার এটা থ্রু এই একটা তার সারফেস, এই একটা তার সারফেস, রাইট? এবার এখানটাতে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করছে। কীভাবে পাস করছে দেখো, এইভাবে পাস করছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এই দিক দিয়ে এন্টার করলে এই দিক দিয়ে এক্সিট করছে, এইভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করছে এটা থ্রু। তো যখন ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো পাস করছে এখানটা দিয়ে, তখন হচ্ছেটা কি দেখো। আচ্ছা, তোমাদের কাছে নীল রংটা ক্লিয়ারলি আসছে নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? নীল লাইনসগুলো আচ্ছা আছে তো, ঠিক আছে, তাহলে আমি ব্ল্যাক দিয়ে এটাকে এইভাবে দেখিয়ে দিই। দেখো, তো এবার ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এভাবে পাস করছে। আচ্ছা, এই যে ক্রস সেকশনাল যে এরিয়াটা, এই যে সার্কুলার এরিয়াটা, এটার যা ভ্যালু হবে এরও তো তাই ভ্যালু হবে, তাই না? সিলিন্ডার একটা,
তো ভ্যালু সেম থাকবে। আচ্ছা, এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা, এটার জন্য এরিয়া ভেক্টর কোন দিকে হবে? লেফট সাইড নাকি রাইট সাইড? কোন দিকে? Left side. রাইট সাইড। আরে রাইট কে বলছো? কে বললে রাইটটা? এরিয়া ভেক্টর কোন দিকে হয়? পারপেন্ডিকুলার আউটসাইড, হ্যাঁ, এবং আউটসাইড, তাই না? তার মানে এই তলটার আউটসাইড কোন দিকে? এই দিকে। তাহলে এর জন্য এরিয়া ভেক্টরটাকে তুমি কোন দিকে পাবে? এর জন্য এরিয়া ভেক্টরটা হবে এই দিকে। এটা হলো এর জন্য এরিয়া ভেক্টর, রাইট? যেটা এই তলটার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে, রাইট? এবারে চলে আসছে এইটার জন্য। এর জন্য এরিয়া ভেক্টরের সেম ভ্যালু এ ভেক্টরই লিখবো, কারণ মানটা তো সেম। তাহলে এ ভেক্টরই হবে, এই তলের সাথে লম্ব হবে। এবার তুমি দেখো, এই যে তলটা আছে, এই তলটাতে এরিয়া ভেক্টর এই দিকে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এই দিকে, তাই তো, এই তলটার ক্ষেত্রে। আচ্ছা, এর জন্য দেখো এরিয়া ভেক্টর এই দিকে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এই দিকে, এইদিকে ইলেকট্রিক ফিল্ড। এবার তুমি গসেস লকে অ্যাপ্লাই করো। ফ্লাক্স মানে কি? ই এ কস থিটা। এখানে অ্যাপ্লাই করো, এখানে ফ্লাক্স কত হবে? ই ইন্টু এ ইন্টু কস, কত লিখবে এখানে? 180 ডিগ্রি। এরিয়া ভেক্টর ইলেকট্রিক ফিল্ড অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। ই এ কস 180 ডিগ্রি। আচ্ছা, ই এ কস 180 ডিগ্রি মানে কত আসবে? মাইনাস ই এ, মাইনাস অফ ই ইন্টু এ, কারণ কস 180 মাইনাস 1 হয়। এবার দেখো, এটা হচ্ছে ফ্লাক্স থ্রু এই সারফেসটাকে আমি বলছি সাপোজ স্মল এ সারফেস, তাহলে এটা হলো ফ্লাক্স থ্রু স্মল এ। এবারে এইটাকে আমি বলছি স্মল বি সারফেস। ফ্লাক্স থ্রু স্মল বি, সেটা কত হবে? দেখো, ই ইন্টু এ ইন্টু কস, কত লিখবে এখানে? 0 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত আসবে বলো? ই এ, ই ইন্টু এ। তাহলে টোটাল ফ্লাক্স কত আসছে এখানটাতে? 0 মাইনাস ই এ প্লাস ই এ। তার মানে তুমি ভেবে দেখো, যখন কোনো সারফেসের মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এন্ট্রি করবে, তখন তুমি ফ্লাক্সটা কি নেবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। আর যখন এক্সিট করবে তখন পজিটিভ। এই কারণে আমি প্রথম থেকে বলে আসছিলাম, যখন আমি বললাম যে নেট ফ্লাক্স 0 হবে, বললাম না যে একবার প্লাস ফ্লাক্স পাবে, একবার মাইনাস ফ্লাক্স পাবে। কেন মাইনাস ফ্লাক্স? কারণ যখন এন্ট্রি করছে তখন ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর উল্টো দিকে থাকবে, বুঝতে পারলে? অপোজিট ডিরেকশনে। তো কস 180 আসবে, মাইনাস ই এ হবে। আর সামনের দিক দিয়ে যখন বেরোবে তখন কত হবে? প্লাস ই এ। তো নেট ফ্লাক্স কত হবে? এই কারণে 0। এটা ক্লিয়ার সবার কাছে জিনিসটা? ঠিক আছে, এই পয়েন্টটা এখানে লেখা আছে যে in a closed surface incoming flux is taken as negative while outgoing flux is taken as positive. In a Gaussian surface phi equal to 0 does not imply E equal to 0, যেটা আমরা বললাম যে ফ্লাক্স 0 মানে যে E 0 তা কিন্তু নয়, কিন্তু বাট E equal to 0 implies phi equal to 0. E 0 হলে phi 0 হবে, phi 0 হলে যে E 0 হবে তা নয়। ব্যাপারটা বোঝা গেল তাহলে? হ্যাঁ, বোঝা গেছে? ঠিক আছে, এবারে এটা হেডিং দিয়ে দাও, ক্যারেক্টারিস্টিকটা দিয়ে এটাকে ঝটপট লিখে নাও। এটাকে হেডিং দিয়ে ফেলো, লিখে নাও জিনিসটাকে। এই ডায়াগ্রামটা লেখার দরকার নেই, কারণ এটা পরে আবার রিপিট হবে একটা কোয়েশ্চেন, এক্ষুনি রিপিট করবো জিনিসটাকে। স্যার বোর্ডটা পুরো ওভার এক্সপোজার, পুরো দেখা যাচ্ছে না বেশি। এটাকে তো কন্ট্রোল করা চাপের আছে। সবার প্রবলেম হচ্ছে নাকি? সবার ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে? এটা তোমার একার জন্য হচ্ছে, তার মানে শুধু ওটা। এখন ঠিক আছে? ঠিক আছে, লেখো, ঝটপট লেখো। আচ্ছা, এই যে লাস্টের 7 নম্বরে যে এর পয়েন্টটা দেওয়া আছে, ওটাকে একবার ঝট করে এক্সপ্লেন করে দিই। তো আমাকে একটা জিনিস বলো যে ধরো একটা কোনো, যেমন এই যে বডিটা আছে, ঠিক আছে, এটা সিলিন্ড্রিক্যাল বডি, এটা ঠিক আছে। এই সিলিন্ড্রিক্যাল বডিটাকে আমি কী করছি না, এটাকে রেখে দিয়েছি এখানটাতে এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা আছে। এই সিলিন্ড্রিক্যাল বডিটার মধ্যে কিন্তু ইটসেলফ কোনো চার্জ নেই,
এই যে সিলিন্ড্রিক্যাল বডি এর মধ্যে কিন্তু কোনো চার্জ এনক্লোজ করা নেই, জাস্ট ইলেকট্রিক ফিল্ড লাইন্সের মধ্যে ওকে আমি প্লেস করেছি, বা এই যে স্ফিয়ারটা আছে তার ক্ষেত্রেও সেম, এর মধ্যে কোনো চার্জ এনক্লোজ করা নেই, জাস্ট ইলেকট্রিক ফিল্ড লাইন্স তার মধ্যে আমি এটাকে প্লেস করে দিয়েছি। তাহলে এদের থ্রু নেট ফ্লাক্স কত হবে বলো? কত হবে? জিরোই হবে। দুটো দিক দিয়ে তুমি এটাকে এক্সপ্লেন করতে পারো, পারবে কেউ এক্সপ্লেন করতে দুটো দিক দিয়ে কেন জিরো হলো? স্যার যেহেতু কোনো চার্জ নেই তাই ইলেকট্রিক ফিল্ডও নেই, তাই ফ্লাক্স গুলো আসছে জিরো। আর একটা সৃজিত আর একটা বলতে পারো? ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ফ্লাক্সের ভ্যালু সেম, যে কারণে টোটাল ফ্লাক্স জিরো হয়ে যাবে, বুঝতে পারলে? ওটাই 7 নাম্বার এর পয়েন্টটা দেওয়া আছে। লেখো, ঝটপট লিখে নাও, ঝটপট লিখে নাও, স্পিডে লেখো। ঝটপট লেখো, তাড়াতাড়ি হাত চালাতে হবে। তো দেখো, ফ্লাক্স কিন্তু মোটেই কঠিন বিষয় নয়। হয় কি, যখন তুমি পড়ছো জীবনের প্রথম কোনো নতুন টার্ম সায়েন্টিফিক যখন পড়া হয় তখন মনের মধ্যে একটা ভয় লাগে। ভয় লাগে বলতে অজানা নাম তো, আর বাংলাতে আমরা বাংলার নাম শুনে আসছি সবসময়, কাউকে ডাকলেই কী করছিস সেই সব নাম বলে ডাকি। তো নতুন কোনো সায়েন্টিফিক নাম যখনই শুনছো সেই ক্ষেত্রে একটুখানি মনের মধ্যে একটা অদ্ভুত রকমের ফিলিংস হয় যে কী পড়ছে এটা, বিশাল কঠিন কিছু হবে, তাই না? আর এমনিতেই তো আমরা ইংলিশে বিশাল পাকাপোক্ত মানুষ, ইংলিশ শুনলে তো আমাদের পুরো একদম মানে বিশাল ভালো লাগে, তাই না? কেউ ইংলিশ বলতে পারলে বলবে যে হ্যাঁ ইংলিশে কথা বলে দিয়েছি, সেরকম একটা ব্যাপার হয়, তাই না, স্কুলের মধ্যে? তো ওই কারণে ইংলিশ নাম শুনলে তো আরও বেশি বেশি ভয়টা লাগা উচিত। আর ওই জন্যেই ফ্লাক্স শুনলে অনেকের ভয়ও লাগে, যেটা আবার কী জিনিস। সব থেকে বড় কথা তো ফ্লাক্স শুনলে মাথায় জলের ফ্লাক্স আছে, তাই না? যে গরম জল রাখার ফ্লাক্স। ফ্লাক্স ব্যাপারটা কিন্তু বাস্তবে সোজা, এমন কিছু কঠিন না। তুমি যদি বুঝতে পারো প্রত্যেকটা পয়েন্টকে ক্লিয়ারলি বুঝো, তাহলে একদম ইজি জিনিস, একদমই এটার মধ্যে কোনোভাবে কোনো রকম কমপ্লিকেশনস নেই। ফিক্সে এটা তো গুণ না, কোনো এক্সেপশন নেই, হ্যাঁ কে হ্যাঁ বলবে, না কে না বলবে। তো তুমি যদি ব্যাপারটা বুঝে গিয়ে থাকো, তার পিছনে লজিক তোমার কাছে ক্লিয়ার থাকে, তোমার তো ভয়ের কোনো ব্যাপার নেই, যেটা বায়োলজি কেমিস্ট্রিতে হয়, যে এক্সেপশনস থাকে সেখানটাতে কিছু কিছু। তখন মনে হয় যে এই লটা এক্ষুনি পড়লাম, এখানে অ্যাপ্লিকেবল, এক্ষুনি বলছে না ওখানে অ্যাপ্লাই হবে না, অন্য আনসার আসবে। তখন দেওয়ালে মাথা টুকতে মন করে যে কী হচ্ছে আমি পারছি না, দেওয়াল ভেঙে গেল, তোমার মাথা ভেঙে গেল, এরকম কন্ডিশন হয়ে যাবে। হয়ে গেছে লেখা? হ্যাঁ স্যার। লেখো লেখো, ঝটপট লেখো, স্পিডে লেখো। তাহলে ইন্ডিভিজুয়াল সারফেসের থ্রু ফ্লাক্স, ওই ওপরের ছবিটাতে, সেটা কি জিরো? ইন্ডিভিজুয়াল সারফেস দুটো থ্রু সেটা জিরো না, কিন্তু টোটালটা জিরো। এই কেসটা সিমিলার কেস কোনটা আমরা করেছি আজকে? হ্যাঁ, কিউবের জায়গাটা সেম জিনিস করেছি, ইন্ডিভিজুয়াল নন জিরো কিন্তু টোটালটা জিরো। ঝটপট ঝটপট তাড়াতাড়ি, যত ফাস্ট লিখবে তত বেশি জিনিস পড়তে পারবো ক্লাসের মধ্যে, স্লো লিখবে না একদম। কমপ্লিট? হ্যাঁ স্যার।
সবার কমপ্লিট তো? ইন্দ্রজিৎ, সৃজিত কমপ্লিট? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। এবারে পরেরটায় চলে আসছি। আচ্ছা অভ্রদীপ, তোমার কি কানেকশনের প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার একটু। আচ্ছা, তো মুশকিল আছে, কানেকশন ঠিকঠাক করে রাখো ভাই, না হলে মুশকিলে পড়ে যাবে। কারণ ক্লাসের মধ্যে যদি মাঝখানে লিভ করে যাও তাহলে তুমি কোনো একটা কনসেপ্টকে হয়তো ঠিকঠাক করে বুঝতে পারবে না, তোমার ওই ফ্লোটা তো ভেঙে যাচ্ছে না। ওই জন্য কানেকশানটা ঠিকঠাক করে রাখবে কিন্তু প্রত্যেকের, যেহেতু অনলাইন ক্লাস সেই জন্য। দেখো এবার 7 নাম্বার পয়েন্টের এটাকে অলরেডি তোমরা লিখে নিয়েছিলে, এবার বি পয়েন্টটা দাও কি বলছে। বলছে যে যদি একটা আমি গসিয়ান সারফেস দিয়ে কোনো চার্জকে এনক্লোজ করে রাখি তাহলে তার থ্রু ফ্লাক্স কত হবে না Q/ε0, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি। তো এই ক্ষেত্রে এটাই দেখার হলো, সেটা হলো এই জিনিসটা যে এই যে ফ্লাক্সটাকে পাবো Q/ε0, এটা কিন্তু দেখো কোনোভাবে এই শেপগুলোর ওপর ডিপেন্ড করছে না। আমি কিউবের মধ্যে কিউ চার্জকে রাখলেও Q/ε0ই ফ্লাক্স পাচ্ছি, যখন সিলিন্ডারের মধ্যে একটা কিউ চার্জকে প্লেস করছি সেই ক্ষেত্রেও Q/ε0ই ফ্লাক্স পাচ্ছি। আর যখন আমি একটা এরকম যে কোনো র্যান্ডাম ওরিয়েন্টেড একটা তোমার কার্ভি সারফেসের মধ্যে রাখছি সেই ক্ষেত্রেও Q/ε0ই ভ্যালু পাচ্ছি। তো এটা কিন্তু ডিপেন্ড করে না, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি যে ফ্লাক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দি শেপ অফ দি গসিয়ান সারফেস, তাই না? তো সেটাই হলো এই জিনিসটা, বুঝতে পারলে? তো সেটাই জিনিসটা যে ফ্রম দিস এক্সপ্রেশন ইট ইজ ক্লিয়ার দ্যাট ফ্লাক্স লিঙ্কড উইথ আ ক্লোজড বডি ইজ flux linked with a closed body is independent of the shape and size of the body and the position of the charge inside it. যেমন তুমি দেখতেই পারো এখানে এই চার্জটাকে সারফেসের একদম কর্নারের কাছে রাখা আছে, এইখানে স্ফিয়ারটার মাঝখানে সেন্টারে রাখা আছে, এখানেও সিলিন্ডারের সেন্টারে রাখা আছে, এখানটাতে এই কিউবটার কর্নারের দিক করে রাখা আছে। তো পজিশনের ওপর ডিপেন্ড করছে না, শেপ তার উপরেও ডিপেন্ড করছে। ব্যাপারটা বুঝতে পারলে? এই হলো জিনিস। তো যদি আমি এটাকে এরকম দ্বারা করি যে সিমেট্রিক্যালি ডিভাইড করি, তো তাহলে আমি এটা বুঝতে পারি যে যদি টোটাল ফ্লাক্সটা ফাই হয়, ভালো করে বোঝাই পয়েন্টটাকে, যদি একটা গসিয়ান সারফেসের থ্রু টোটাল ফ্লাক্স ফাই হয় এবং সেই ফ্লাক্সটাকে যদি আমি তার দুটো সারফেসের থ্রু ডিভাইড করে দেখতে চাই, যেমন ধরা ফর এক্সাম্পল তুমি ধরে নাও যে এই স্ফিয়ারটার জন্য যে টোটাল ফ্লাক্স তুমি সেটাকে লক্ষ্য করে দেখো সেটা Q/ε0। তো আমি দুটো পার্টে ভাগ করলাম, একটা ফ্লাক্স উপরের যে ফিল্ড লাইন্সগুলো উপরের সারফেস দিয়ে বেরোচ্ছে তার জন্য পাচ্ছ, আর একটা এই নিচের পোর্শনটাতে যে বেরিয়ে যাচ্ছে ফিল্ড লাইন্স তার জন্য পাচ্ছ। টোটাল কত? টোটাল হলো 5। তাহলে প্রত্যেকটা হাফের জন্য কত করে পাবে তুমি বলো? 5/2। তার মানে এই সেকেন্ড হাফটার জন্য আমি বলতে পারি ফ্লাক্স কত না 5/2। 5 মানে কত? Q/ε0। তার মানে আমি লিখতে পারি Q/ε0/2 মানে Q/2ε0 হয়ে যাবে। এখানকার থ্রুও Q/2ε0 হয়ে যাবে। ওটা বুঝতে পারছো? এই হলো জিনিস। তো ওটাই বলা আছে যে যদি আমরা এরকমভাবে একটা সারফেসকে n নাম্বার অফ সিমেট্রিক্যাল ডিভিশনে ডিভাইড করি, n নাম্বার, তাহলে প্রত্যেকটা ডিভিশনের থ্রু কত করে ফ্লাক্স পাবো বলো? দুটো পার্টে ভাগ করলে 5/2 হবে, তাহলে n খানা পার্টে ভাগ করলে কত হবে? Q/n/ε মানে 5/n হয়ে যাবে সেই ক্ষেত্রে। সেটাই এখানটাতে বলা আছে, বুঝতে পারলে? দুটো পার্টে ভাগ করলে এইটা আসবে, আর n নাম্বার অফ পার্টে ভাগ করলে এইটা আসবে, বুঝতে পারলে? এটাই এখানটাতে বলা আছে। তো ঝটপট করে এটাকে লিখে নাও স্পিডে, তারপরে এটাকে লিখে নাও, দিয়ে ক্লাসটা শেষ হয়ে যাবে আজকে। তো স্পিডে লিখে নাও। আচ্ছা একটা কাজ করো, তোমরা ক্লাসের যা টাইম আছে তাতে করে তোমরা পুরো কমপ্লিট হয়তো লিখতে পারবে না, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও ভালো করে প্রত্যেকে, ঠিক আছে? এটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে এক্ষুনি বসে নোটটাকে কমপ্লিট করে নাও, বুঝতে পারলে? নিয়ে নিয়েছো প্রত্যেকে? নিয়েছো স্ক্রিনশটটা? ঠিক আছে, ঠিক আছে। তো এটাকে এক্ষুনি বসে কমপ্লিট করে নাও, ঠিক আছে? ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর একবার আমি রিকল করে দিচ্ছি আজকে কী কী শিখলাম। আজকে হলো তোমার ইলেকট্রিক ফ্লাক্সটা ছিল যে কতগুলো নাম্বার অফ ফিল্ড লাইন্স সারফেসকে পেনিট্রেট করবে, সারফেসকে পেনিট্রেট না করলে ফ্লাক্স পাবো না, যদি পেনিট্রেট না করে প্যারালালি বেরিয়ে যায় তাহলে সেই ফিল্ড লাইন্সটাকে কী বলা হয় বলো? ঝটপট বলো।
গ্রেজিং ফিল্ড লাইন্স। গ্রেজিং ফিল্ড লাইন্সের জন্য ফ্লাক্স কত হয়? 0। আচ্ছা, ফ্লাক্স 0 মানে কি ইলেকট্রিক ফিল্ড 0? না ইলেকট্রিক ফিল্ড 0 মানে কি ফ্লাক্স 0? হ্যাঁ আচ্ছা, একটা কোনো বডির মধ্যে দিয়ে নেট ফ্লাক্স 0, তার মানে কি ইন্ডিভিজুয়াল সারফেসগুলো থ্রুও ফ্লাক্স 0? না, ইন্ডিভিজুয়াল সারফেসের থ্রু ফ্লাক্স মানে নন জিরো হতে পারে। আচ্ছা, যখন ফ্লাক্স এন্ট্রি করবে তখন সেই ক্ষেত্রে কি লিখবো, মাইনাস না প্লাস? মাইনাস। এক্সিট করলে প্লাস। যদি আমি n নাম্বার অফ ডিভিশনে কোনো একটা গসিয়ান সারফেসকে ভেঙে দিই তাহলে সেই ক্ষেত্রে ফ্লাক্সের কত ভ্যালু আসবে? 5/n মানে q/n এপসাইলন নট। বোঝা গেল? এই হলো জিনিস। আচ্ছা, ফ্লাক্স কি কোনোভাবে বাইরের চার্জের উপর ডিপেন্ড করে? গসিয়ান সারফেস বাইরের করে না। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডটা সেটাকে ডিপেন্ড করবে? বাইরের চার্জগুলোর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, কোনো চার্জকে আমি যখন গসিয়ান সারফেসের মধ্যে রাখছি, গসিয়ান সারফেসের শেপের ওপর কি বা চার্জের পজিশনের ওপর কি ফ্লাক্স ডিপেন্ড করে? করে না। ঠিক আছে, এই হলো জিনিস। চলো টাটা, পরের দিনকে আবার দেখা হবে কালকে এটাকে আরও আগে পড়বো। ঠিক আছে।